আমি দিল্লিতে একটু যাতায়াতের পথে দিল্লিতে গিয়েছিলাম। তো আমার দেখে মনে হয়েছে যে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত ছাত্রছাত্রীদেরই ভিড়। এবং আমি এর আগে আন্না হাজারের প্রোগ্রামেও গিয়েছিলাম, কিন্তু আন্না হাজারের প্রোগ্রাম আর এই প্রোগ্রাম আকাশ পাতাল তফাৎ। মানে কয়েক মানে 20-25 গুণ তো হবেই, তার চেয়ে বেশিও হতে পারে। আর আন্না হাজারের সময় আমি একদম স্টেজের সামনে চলে গিয়েছিলাম, গিয়ে ওরা কি করছে দেখেছিলাম। এখানে স্টেজের সামনে যাওয়া তো দূরের কথা, মানে এত লোককে ঠেলে যেতে হবে যে আমার 3-4 ঘন্টা লেগে গেল। সেখানে স্লোগান কিন্তু ধর্মেন্দ্র প্রধানের স্লোগান হচ্ছিল মোদির। ক্যাম্পেইনটা কিন্তু মানে এমনভাবে হচ্ছিল, এবং স্লোগানটা স্টেজ থেকে দেওয়া হচ্ছিল। স্লোগানটা বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক দিচ্ছে। এক জায়গায় একদল স্লোগান দিচ্ছে, স্লোগানগুলোর মধ্যে মিল আছে, কিন্তু মানে এক একটা গ্রুপ ঢুকছে, ঢুকে স্লোগান দিতে শুরু করবে, তার সাথে আড়াই যাবে। তার ফলে এইটা একটু ডিফারেন্ট, এইটা একটা বড় ডিফারেন্স। আর ওই আন্না হাজারের সময় তো সেটা আপনারা জানেন, পেপারে এসছে যে 20-25টা মিডিয়া ছিল, অন্তত তার বেশিও হতে পারে। আমি একটা দিল্লিতে বামপন্থীদের সমাবেশে গিয়েছিলাম। আমাদের আন্না হাজারের সমাবেশের থেকে আমাদের অন্তত প্রায় 8-10 গুণ বেশি ছিল, কিন্তু কোনো মিডিয়া আসেনি। আমরা কয়েকটা মিডিয়াকে অনুরোধ করেছিলাম যে আসতে, 3-4টে এসেছিল, তারা ছবিও নিয়েছিল, কিন্তু দেখায়নি। কিন্তু এখানে পুরো সিনটাই আলাদা। এইটা একটা ব্যাপার। আমার যেটা আমার যেটা প্রাপ্তি হয়েছে বলে আমার মনে হয়, দেখুন আমি বামপন্থী করি কারণ কোনো উপায় নেই বলে করি, কারণ দেওয়ালে পেট থেকে গেছে। কিন্তু আমার কোনোদিন এটা বিশ্বাস ছিল না যে গদি মিডিয়াকে হারানো সম্ভব। এইটা আমার বিশ্বাস হয়েছে, এইটা আমার বিশ্বাস ছিল না যে গদি মিডিয়াকে হারানো সত্যি সম্ভব। এবং এটা কিভাবে হবে রোজই আমি ভাবতাম সোশ্যাল মিডিয়া দিয়ে ইত্যাদি। আমি ওই সময় কিছু আমেরিকা এবং কিছু বিদেশি লন্ডন ফন্ডন ছেলে মেয়েদের সাথে আমার এটা নিয়ে কথাবার্তা হয়েছিল, যে ছেলে মেয়েগুলো কোনো খবরের কাগজে পড়ে না। আমার সবসময় মনে হতো যে এই ছেলে মেয়েগুলো, এই জেনারেশনের এগুলো কিছু পারছে না, কিছু কি অদ্ভুত ব্যাপার, খবরের কাগজ পড়ে না। কিন্তু ছেলেগুলো মেয়েগুলোর মধ্যে একটা দুটো ভাগ হয়ে গেছে, একদল মোদির কোনো বিকল্প হয় না, আর আরেক দল হচ্ছে এই মুভমেন্টের পক্ষে। সে হোল হার্টেডলি ইউএসএ, ইংল্যান্ড, এই যে কি করে তারা খবর পাচ্ছে এবং কি করে গদি মিডিয়া ছেড়ে তাদের কাছে খবরগুলো পৌঁছচ্ছে এবং ঠিকঠাক খবর পৌঁছে। আমরা যেটা জানছি, আমাকে কেউ ফোন করে আজকে কি কলকাতায় মিছিল হচ্ছে, এই যে ফোন করছে। এবং আমি আপনাকে আরেকটা অভিজ্ঞতার কথা বলি। 77-এ আমি, 76-এ আমি হায়ার সেকেন্ডারি পাস করি। তারপরে থেকে ছাত্র আন্দোলন আমি দেখেছি, আমাদের বামপন্থী ছাত্র আন্দোলন করেছি। 82, 83, 84 নাগাদ আমরা কিছুটা বেশ ভালো জমায়েত করতাম, 86 এসব হয়েছে। কিন্তু এদিন যে ছাত্রদের জমায়েত আমি দেখলাম মৌলালির মোড়ে দাঁড়িয়ে, এটা অবিশ্বাস্য। এবং কোনো ছাত্র সংগঠন ঠিক মোটিভেট করে করিয়েছে সেটা আমি মনে করি না, যতদূর খবর জানি সেটা ছাত্র সংগঠনদের সেই ক্ষমতা নেই, সেই ক্ষমতা নেই। আমি সেন্ট জেভিয়ার্স, অন্যান্য অনেক কলেজগুলো, কারণ মাইকেল, যে সমস্ত ছেলে মেয়েদের সেদিন মিছিল করতে দেখেছি, আমার খুব অদ্ভুত লেগেছে। এবং 1-1.5 ঘন্টা ধরে মৌলালির মোড়ে আমি দাঁড়িয়ে আছি, শুধু ছেলেরা যাচ্ছে। একটা খবরে প্রচার হয়েছে যে ছাত্র নয় এরকম এসছে না, ছাত্ররাই বেশি ছিল। এ বিষয়ে কোনো সন্দেহ নেই, যারা দেখেছেন ছাত্ররাই মূলত ছিল এবং খুবই কমই বয়স্ক লোক ছিল। এইটা
অন্তত আমি বলছি 77 থেকে 2026, এই 76 থেকে 2026, 50 বছরে এইরকম কোনো ছাত্রদের মিছিল কলকাতায় হয়েছে বলে আমি এরকম একটা মিছিল আমি ভাবতে পারি না। এবং সবচেয়ে কথা যে সকলে পোস্টার, যারা পোস্টার লিখে বা লিখেছে জানেন যে প্রথম প্রথম পোস্টার লিখতে গেলে ঠিকমতো হয় না, এবং A4 কাগজে যেভাবে পোস্টার লিখে নিয়ে এসেছিল তাতে বুঝতেই পারা যায় যে বাড়ি থেকে এসছে, বাড়ি থেকে লিখে নিয়ে এসছে, এবং প্রচুর মেয়েরা। এবং একটা ক্যাম্পেইন মুখ্যমন্ত্রী বা অনেকে করেছেন যে মাইনরিটি মাইনরিটি ছিল, যেভাবে মাইনরিটি থাকবে, কলকাতার 20% মাইনরিটি থাকবে না, কিন্তু মাইনরিটিদের মিছিল হয়েছে, এটা একটা মানে বাস্তব পারে জেনারেল মিছিল হয়েছে। এবং আমার মনে হয় এইরকম একটা ছাত্রদের দিল্লি, আরেকটা কথা আমার বলার যে দিল্লিতে ছাত্রছাত্রীদের কিছু কিছু লোককে আমি চিনি, আমার মনে হতো যে দিল্লির ছাত্ররা খুব উন্নাসী ছাত্রছাত্রী, কিন্তু এই ধারণাটা আমার ভেঙে গেছে, যে আমার মনে হতো ওরা ঠিক সবসময় ক্যারিয়ার নিয়ে ভাবে। এইবারে দিল্লি থেকে সেটা আমার ভেঙে গেছে যে না, এটা কখনোই সত্যি না। এটা কিভাবে তারা খবর রাখে আমরা জানি না, কিছু একটা ঘটছে যে তারা খবর রাখছে সমাজের সম্বন্ধে। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং। আর আমার বললাম যে আমার সবচেয়ে বড় আস্থা যে গদি মিডিয়াকে হারানো সম্ভব, ইট ইজ পসিবল। এইটা আমার এই এই দিল্লিতে না গেলে এটা আমার বিশ্বাস হবে। আমি দুটো উদ্বেগের কথা বলি। এক নম্বর হচ্ছে যে বাণিজ্যিকরণ হচ্ছে স্বাস্থ্য শিক্ষা দুটো ক্ষেত্রেই প্রবলভাবে, এটা আমরা দেখতেই পাচ্ছি। কিন্তু তার সঙ্গে আরেকটা জিনিস হচ্ছে যে যেমন ওই মানে এক পার্টি এক দেশ এরকম একটা ব্যাপার করার পরিকল্পনা চলছে, তেমনি সারা ভারতবর্ষের যে শিক্ষাটাকে একটা মানে ছকের মধ্যে ধরে নিয়ে আসা, এবং সেটার একটা দুটো পদ্ধতি। এক হচ্ছে যে সমস্ত ভর্তির পরীক্ষাগুলো সেন্ট্রালি কন্ট্রোলড হবে, যেটা নিটের ক্ষেত্রে হচ্ছে, এটা প্রত্যেকটা ক্ষেত্রেই করার চেষ্টা হচ্ছে। যেমন ধরুন যে পিএইচডির জন্যে এখন বলা হচ্ছে যে নেটই একমাত্র বিচার্য, আর সেই নেটটা নিচ্ছে কে? সেটা নিচ্ছে এনটিএ, এবং যেটা কিনা তারা নির্দিষ্ট সময় তার রেজাল্টও বার করতে পারছে না। তাদের যে অ্যান্সার কিটা দিতে হয় সেটাও সময় দিতে পারছে না। তার মানে এর মধ্যেও দীর্ঘদিন ধরে যারা নেট দিচ্ছে, একবার দুবার তিনবার দিয়েছে, পায়নি, তারা একটা জিনিস বলছে যে আমি দেখতে পাচ্ছি উত্তরটা ভুল, তা সত্ত্বেও সেইটাকেই ঠিক বলে কিন্তু নম্বরটা দেওয়া হচ্ছে। তো এই জিনিসটা তো চলছে। এটা গেল ওপরের দিকে। প্রাইমারিতে আসুন, একদম নিচের থেকে বলছি। প্রাইমারিতে যে সিলেবাসটা আছে এখন পর্যন্ত, যেটা আছে সেটা আমরা জানি যে আমাদের বেশ কিছু বিজ্ঞানকর্মী বন্ধু একসময় উপদেষ্টা হিসেবে তৈরি করেছিলেন। যেমন ধরুন সায়েন্টিফিক ওয়ার্কার্স ফোরামের ডক্টর রবীন মজুমদার মারা গেছেন। আচ্ছা, আপনার পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ডক্টর শ্যামল চক্রবর্তী তিনি ছিলেন, বা বিজ্ঞান চেতনার শিবপ্রসাদ নিয়োগী। আপনারা যদি একদম প্রাইমারি সিলেবাসটা দেখেন, বা আপার প্রাইমারি সিলেবাসটা, বিশেষ করে যেটা নিয়ে আমি বেশি ইন্টারেস্টেড, 5, 6, 7, 8 এই ইয়েটা দেখবেন, সেখানে একটু একটু করে মানে অবৈজ্ঞানিক মানসিকতাগুলোকে কাটানোর মতন করে, বিজ্ঞান মনস্কতাকে তৈরি করার মতন করে সিলেবাসটা তৈরি হয়েছে। এই সমস্ত কিন্তু উড়িয়ে দিয়ে সিবিএসই সিলেবাস অনুযায়ী সিলেবাস করার একটা পরিকল্পনা চলছে, যে সিবিএসই সিলেবাস নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে, এবং সারা ভারতবর্ষে ওরা এই সিলেবাস থাকলে হবেই, না হলে হবে না, এইভাবে একটা পরিকল্পনা হচ্ছে। অর্থাৎ গোটা মানে একদম প্রাইমারি টু পিএইচডি একটা ছকে বাঁধার চেষ্টা করছে, যে ছকটা ওই বৈদিকীকরণ করলে খুব কম বলা হয়, মানে পুরোপুরি পিছনে হাঁটার একটা প্রক্রিয়া তৈরি করা হচ্ছে। এইটাকে কিভাবে প্রতিহত করা যায় ইমিডিয়েটলি এখন থেকে, সেইটা আমাদের পরিকল্পনা করতে হবে।
আমি ব্যক্তিগতভাবে আমি যদিও এখন কলকাতায় থাকি, কিন্তু আমার নাড়ির টান হচ্ছে চুঁচুড়ার সঙ্গে। চুঁচুড়ার একটি বিজ্ঞান ক্লাব, যেটি 1977-এ প্রতিষ্ঠিত হয়েছে, এখনো সচল আছে। সেইখানে কাজ করতে গিয়ে আমরা দেখছি যে এই সমস্যাটা হচ্ছে, এবং যেগুলো সরকারি স্কুল, যে স্কুলগুলো এমনকি 100 বছরের, চুঁচুড়া মতন শহর যেটা কিনা জেলা সদর, যেখানে 100 বছরের পুরনো স্কুল, দুখানা স্কুল জাস্ট উঠে গেল। 2-5 জন ছাত্র আছে কি আছে নেই, 2-4 জন টিচার আছে কি নেই, এবং সেই জমিগুলো, সেই স্কুলগুলো হচ্ছে গঙ্গা নদীর ধারে, এবং প্রমোটিং করা ভারী সুন্দর জায়গা। আলটিমেটলি কি হবে আমরা জানি না। তো এবং এখনো যে কটা টিকে আছে সেখানে পড়তে আসছে চুঁচুড়ার যে মানে মধ্যবিত্ত উচ্চবিত্ত পরিবারের ছেলেমেয়েরা নয়, সেখানে পড়তে আসছে চুঁচুড়া আউটস্কার্ট বাইরের গ্রামের ছেলেমেয়েরা পড়তে আসছে। এবং টিচাররা বলছে যে এরপরও আমরা তাদেরকে যদি সবসময় মানে টিচিং অ্যান্ড লার্নিং এর মধ্যে না রাখতে পারি, মানে ব্যক্তিগতভাবে আমাদের সঙ্গে কথা হয়েছে যে তাহলে কি করে তাদেরকে আমরা তৈরি করব। কিন্তু তাদেরকে আজকে এসআইআর, কালকে অন্নপূর্ণা যোজনা, পরশু সেন্সার, এইসব কাজের মধ্যে তাদেরকে জুড়ে 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 যেটা করা হয়েছে, আলটিমেটলি কিন্তু টিচিং অ্যান্ড লার্নিংটা হচ্ছে না। বিশেষ করে স্কুল লেভেলে, আপার প্রাইমারি লেভেলে যদি টিচিং অ্যান্ড লার্নিং করতে হয়, সেখানে শিক্ষক মানে পেরেন্টিং অ্যান্ড পেডাগজি এটা একসাথে যুক্ত হওয়া দরকার। শিক্ষক এবং ছাত্র এবং পরিবার, এই মেলবন্ধনটা দরকার। সেইটা করতে তো করা তো সম্ভবই হচ্ছে না। ছাত্রদের সঙ্গে ন্যূনতম মানে একটা মানে কি বলবো, ব্ল্যাকবোর্ড আর ক্লাসরুম, এই সম্পর্কটুকুও তৈরি করা সম্ভব হচ্ছে না। এবং হার্ডলি হয়তো 365 দিনের মধ্যে হয়তো 100 দিন, মানে 100 দিনের কাজের অবস্থা, 100 দিনও ক্লাস হয় না ঠিক মতো সঙ্গে। এবং এমন দেখাই যাচ্ছে যে একটু উঁচু ক্লাসে উঠে গেলে ছেড়ে দিয়ে তারা অন্য কোনো কাজে যাচ্ছে। আর কলেজের স্তরে এরকম আমার বেশ কিছু বন্ধু আছে যারা পড়ান, তারা বলছেন যে ভালো স্টুডেন্ট এসেছে, কিন্তু সায়েন্স নেওয়া, হায়ার সেকেন্ডারি সায়েন্স পড়া, কিন্তু সায়েন্স পড়বে না। কেন না, সায়েন্স পড়তে গেলে অনেক বেশি সময় তাকে দিতে হবে। সেই সময়টা না দিয়ে বরঞ্চ সে বরঞ্চ কোনো ক্রমে ডিগ্রিটার জন্য একটা আর্টসে একটা ক্লাস করলো, হিস্ট্রি বা এরকম কিছু নিয়ে ক্লাস করলো, এবং বিকালের পর থেকে সে ডেলিভারির কাজ করলো। এইরকম একটা অত্যন্ত মানে অত্যন্ত মেধাবী স্টুডেন্ট, মানে একজন বলছেন যে এখন তো ওই একবার সই করাতে হয়, ভট্টাচক্রে তিনি আর কি ওই অ্যাডমিশনের দায়িত্বে আছেন, ক্লাসরুমে এসে সই করাতে এসছে ছেলেটি। তো স্যার মানে একেবারে ফার্স্ট ইয়ার, স্যার একটা অঙ্ক দিয়েছেন বোর্ডে, ছেলেমেয়েরা বেশ চিন্তা করে অঙ্কটা করছে। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে ওকে বলে দিল স্যারকে যে স্যার এটার উত্তর এই হবে, কারণ জিনিসটা এইভাবে করতে হবে। তারপরও সেই ছেলেটি কিন্তু ফিজিক্সে অ্যাডমিশন নেবে না। কেন নেবে না? এই কারণে নেবে না যে তাহলে সে সন্ধ্যেবেলা ডেলিভারির কাজটা করতে পারবে না এবং বাড়িতে টাকাটা দিতে পারবে। এই যদি পরিস্থিতি হয়, এই সামগ্রিক জিনিসটাকে বাণিজ্যিকরণ তো আছে, এটা বাণিজ্যিকরণের কাণ্ড, কিন্তু যেটুকু সরকারের হাতে আছে সেটাকে কি করে দুর্বুশ করে দিয়ে আর একটা ছকের মধ্যে ফেলে পেছনের দিকে ঠেলে দেওয়া যায়, তার একটা পরিকল্পনা চক্রান্ত চলছে সারা দেশ। কিভাবে এটা প্রতি হবে, এটার জন্য কবে একটা আবার জেএনজি আন্দোলন হবে, কবে হবে, তার আমাদের প্রত্যেককে তার নিজের স্তরের নিজের জায়গায় ভাবতে হবে, যে যেটুকু আছে যেখানে কাজ করি ছোট করে অন্তত সেটা নিয়ে সেই এলাকাতে কাজ বলতে হবে, যেটা কিভাবে এটা হতে পারে। আর আমরা কোনোভাবেই এভাবে সিলেবাস পরিবর্তন করতে দেব। সিলেবাস যদি হয়, তো কারা সিলেবাস কমিটিতে এলো, এখন কারা এলো, তারা কি ব্যাকগ্রাউন্ড, কিছুই আমরা জানি না। পাবলিকের কাছে কোনো পরিষ্কারই নয় না, সরকার হঠাৎ করে ঠিক করে দিচ্ছে। তো এটা আপনার ভাবুন সবাই মিলে কি করা যায়।
মানে খুবই দুর্ভাগ্য এবং দুশ্চিন্তা আমি শুধু এইটুকু বলবো। উদ্বেগের বিষয় এটা আমার মনে হচ্ছে। এখানে অনেকেই আছেন, অনেকেই বলবেন, আমি জাস্ট দুটো কথা আমি বলছি। এই জেনজি আন্দোলনটা নিয়ে সকলের মতোই আমিও খুব মনোযোগ দিয়ে প্রথম থেকে দেখার চেষ্টা করেছি। আমার কাছে জেনজির সব থেকে বড় একটা দিক বলে মনে হয়েছে, সেটা হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতির যে বদমাইশি সেটাকে ভাঙচুর করেছে। হ্যাঁ, এবং জুনায়েদ এসে যে খাবার বিলি করেছে, সেখানে অন্যান্য শিখ ধর্মের লোকেরা এসেছে, আরো বিভিন্ন ধর্ম, ইভেন বুদ্ধিস্টরা এসেছে, হিন্দুরা তো আছেই। এই যে জিনিসটা একটা ছোট ভারতবর্ষকে আমি এই জেনজির আন্দোলনের মধ্যে দিয়ে দেখেছি, শুধু নয়, এখন মানুষ এই হিন্দু মুসলিম রাজনীতিটাকে একটা কি বলবো, চেঞ্জ করার, এটা যে আমাদেরকে শুধুমাত্র ভাঁওতা দেওয়ার জন্য এটা উপরের একটা বিষয়, তলে তলে যে কর্পোরেটকে মদত দেওয়া এবং তাদের কাছ থেকে মুনাফা আদায় করার যে বিষয় রয়ে গেছে উপর মহলে, রাজনৈতিক মহলে, সেটাকে কিন্তু খুব স্পষ্ট করেছে। আরেকটা কথা, সেটা হচ্ছে যেমন অনেকেই বলছিলেন যে আমাদের শ্রমজীবী মানুষদের আন্দোলন, এই যে চিতা আন্দোলন হচ্ছে, আমার কাছে যেটা মনে হয়েছে এই আন্দোলনটা ভারতবর্ষের এখন যে নতুন যে ডিজিটাল সিস্টেমের জন্যই হোক, যাই হোক, ভারতবর্ষের কোনায় কোনায় পৌঁছে গেছে। এবং আমরা দেখেছি একটু আগে যিনি বলছিলেন প্রাইমারি স্কুলের, এখন ক্লাস 5-6 বাচ্চারা তারা আন্দোলন করতে বসছে এবং তারাও প্রশাসনের চোখে চোখ রেখে কথা বলছে। আমরা জানি এই প্রাইভেট স্কুলগুলোর কথা আমি বলি, যে আপনারা ভাবছেন প্রাইভেট স্কুলে সবকিছু হচ্ছে না। একটি ইন্টারন্যাশনাল স্কুলের খবর শুনলাম, এখন সপ্তাহে 3 দিন ক্লাস হয় 11-12, কারণ বাকি দিনগুলো তারা অন্য টিউশন করবে, এবং বোঝাই যাচ্ছে এই টিচাররাই সেখানে টিউশন করবে এবং 3 দিন ক্লাস হবে। এটা অলিখিতভাবে অ্যানাউন্স করে দেওয়া হয়েছে, ছাত্ররা 3 দিন স্কুলে যায়। একটি বড় কর্পোরেট স্কুলের কথা আমি বলছি। আরো বেশ কিছু জিনিস আমি দেখছি, যে চিতা আন্দোলন যখন হচ্ছে তখন শুয়ে শুয়ে একজন বলছে যে শুনেছি দিল্লিতে নাকি, এটা হয়তো অনেকে দেখেছেন, দিল্লিতে সরকার আন্দোলন করলে দিল্লিতে সরকার তাদের কথা শুনছে, আমাদেরকে সেখানে নিয়ে যাও। এই যে কথাটার মধ্যে একটা কি বলবো, সেখানেও কি পৌঁছচ্ছে না এই ভাষাগুলো, এই কথাগুলো, বা এদের যে আন্দোলন। আর আর একটা কথা, সেটা যে গদি মিডিয়ার কথা যেটা বলছিলেন, আমি হয়তো আমার মতন অনেকে আছেন যারা বহুদিন গদি মিডিয়া, ধরুন আমি 19 সাল থেকে ছেড়ে দিয়েছি, দেখি না পত্রপত্রিকা, আসতেও 2-1 পাতা পড়তাম, এখন পুরোপুরিই দেখি না, কারণ দেখার আর দরকার হয় না, কারণ বিকল্প একটা মিডিয়া তৈরি হয়ে গেছে যারা আমাদের কথা বলছে, যারা এই সাধারণ মানুষদের ক্ষোভের কথাগুলো বলছে এবং তাকে চেঞ্জ করেছে। আর একটা, ওই যেহেতু এই ককরোচ যে আন্দোলন, ককরোচ শব্দটাকেই বলছে হ্যাঁ আমরা ককরোচ, বা যখন বলছে না এটা বিদেশি ফান্ড, বলছে হ্যাঁ আমাদের আসছে, তো এটা কিন্তু চেঞ্জ করা, এইটা করার দুঃসাহসটা কিন্তু একটু কিছুদিন আগেও ছিল না, এইটা তাদেরকে করার মতন জায়গাটা কিন্তু ছিল না। এখন সকলেই বলছে, হাসছে, মজা করছে, যে হ্যাঁ, যেমন কেউ লিখছে এই অভিজিৎ দীপকে কোথা থেকে এত টাকা পেলো, বিদেশে পড়তে গেল, যেমন আমি হয়তো ছোট করে মজা করলাম চীন থেকে, তখন লোকে হাসছে। মানে এই কথাগুলো বলার একটা সাহস বলি, দুঃসাহস বলি, এখন এই জেনজি আন্দোলন কিন্তু ছড়াতে পেরেছে, এইটা আমার কাছে মনে হয়েছে। এবং কোন দল, এই যে এতগুলো যে বিরোধী পক্ষ ছিল, তারা যে বিহারের এসআইআর বলুন, পশ্চিমবঙ্গের এসআইআর বলুন, এইখানে অনেক বড় সুযোগ ছিল, সেই সুযোগটাকে কি কাজে লাগাতে পেরেছিল? পারেনি। তাদের এতদিন ঐক্যবদ্ধ হওয়া সত্ত্বেও তারা কিন্তু ওই শাসকের কাছে কিন্তু হেরে গিয়েছিল। তাই জন্য বিহারেও চোটচাপাটি করে হয়েছে, পশ্চিমবঙ্গেও হয়েছে, আরো হয়তো অনেক জায়গায় হবে। এই জায়গাগুলো কিন্তু নতুন করে উঠে আসছে যে না, এগুলো প্রতিরোধ করা সম্ভব। তারা যে শর্তগুলো দিচ্ছে, প্রশাসন কেমন হবে, এরা কিরকম হবে, 5 বছরে একবার ঢুকে গেলেই আর তাদেরকে আর কেউ আর কিছু করতে পারবে না, এই যে চেঞ্জ করার ব্যাপারগুলো কিন্তু উঠে এসছে বলে আমার মনে হয়েছে। এবং একদম নিচের লেভেলের, স্কুল লেভেলের বাচ্চারাও এই জায়গাগুলোতে কিন্তু আসছে। যে উনি যে বলছিলেন যে ছাত্রদেরকে শোষণ করা হচ্ছে, তারা কিভাবে কি করা যাবে, হয়তো এমন হতেই পারে, হয়তো ওখানকার মধ্য দিয়ে হয়তো তারা প্রশ্নগুলো তুলবে এবং প্রশাসনকে হয়তো বাধ্য করতে পারে। এই পর্যন্ত, নমস্কার সবাইকে। আমি কয়েকটা সংযোজনই করব মাত্র। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে,
এই কথাটা পুরোপুরি যে ঠিক না, তার সঙ্গে বাস্তবে সবসময় যে মিল নেই সেটা আমরা জানি, কিন্তু বক্তব্যটা খুবই বহুল প্রচলিত। কিন্তু আজকের যে এই যে জেনজি আন্দোলন হচ্ছে, একটা জেনারেশন বুঝতে পেরে গেছে যে লেখাপড়া করে সত্যি আর গাড়ি ঘোড়া একদমই চলা যাবে না। তার কারণটা কি? এমনিতেই দেওয়ালে পিঠটা ঠেকেছিল। যে ইঞ্জিনিয়ারিং নিয়ে স্বপ্ন ছিল সেটা পিছিয়ে গেছে অনেকটাই, সেটা আজকের দিনে কতটা বাস্তব সেটা ছাত্রছাত্রীরা ভালো জানে। অন্যান্য জেনারেল লাইনে পড়েও যেটা দেখা যাচ্ছে, গবেষণার জন্য টাকা কমানো হচ্ছে, সিট কমানো হচ্ছে, কতজন ছাত্রছাত্রীকে আর কি কাট অফের মানে উপরে রাখা হবে সেইটা কমিয়ে দেওয়া হচ্ছে। ফলে সেটা তারা একটা জায়গাতে বুঝতে পারছে। ফলে একটা আশা ছিল তাদের কাছে, সেটা হচ্ছে এই নিট পরীক্ষা, এবং সেই নিট পরীক্ষাতেই যখন প্রবলেম, তার মানে আর কোনো আশা নেই, আর কোনো বিকল্প নেই। সেই কারণে সেই বিকল্পের খোঁজে একটা বিরোধ তৈরি হয়, এবং যেটা আমরা এই আন্দোলনের মধ্যে দেখছি। ফলে এনটিএ কে বাতিল করতে হবে, এটা একটা মানে সংযত দাবি, 1 নম্বর। 2 নম্বর যেটা, যে জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই, এটা যদি এমনিতে কাউকে বলি তাহলে কেউ মানতে চাইবে না, সবাই বিরোধ করবে। ফলে সামগ্রিকভাবে অর্থনৈতিকভাবে পরিস্থিতিটা এমন তৈরি করতে হবে যেখানে কাজকর্ম নেই, পুরোটাই ঠিকা প্রথা। আমি নিজে একজন ঠিকা শিক্ষক হিসেবে সেটা হাড়ে হাড়ে বুঝি আর কি। ফলে এইটা যদি সকলের সামনে দাঁড় করিয়ে দেওয়া যায়, তাহলে সকলে এমনি এমনি মানসিকভাবেই মেনে নেবে যে সত্যিই জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথাতেই, অন্য কাজ করলে কাজে দেবে। আমি দেখেছি, মানে বিগত 2-3 বছর ধরে দেখছি এই নেট চালু হওয়ার পর থেকে, যে কলেজে এরম ডিপার্টমেন্ট আসছে যেখানে 2জন ছাত্র ভর্তি হচ্ছে। সাম্প্রতিক আমি আমাদের নিজেদের ডিপার্টমেন্টে দেখেছি 5জন ছাত্র ভর্তি হচ্ছে, যেখানে সিট হচ্ছে 16টা, কোথাও 22টা, সেখানে 2জন, 4জন, 5জন হচ্ছে ভর্তি। এবং এটা কোনো নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের চরিত্র এমনটা নয়। মানে যেহেতু আমি জেনারেল ডিগ্রি কলেজে সাথে যুক্ত, সেই অর্থে বলছি আর কি। অন্যান্য কলেজেও খোঁজ নিয়ে দেখেছি ওই সংখ্যাটা 4, 5, 6, 7-এর মধ্যেই ঘোরাফেরা করছে অনেক জায়গাতে। এবং সেটা কিছু বিষয় স্পেসিফিক ভেরিয়েশন হতে পারে, কিন্তু এইটা হচ্ছে পরিস্থিতি। সামগ্রিকভাবে দেখলে আমরা এটা মানে লক্ষ্য করব যে কেন্দ্র সরকার যখন বলছে যে সারা দেশে একটাই সিলেবাস হবে, এক দেশ এক সিলেবাস নীতি আনছে, এবং 2016 সাল নাগাদ আমাদের এখানে রাজ্য সরকার সেটা মেনে নিচ্ছে আর কি পরোক্ষে, মানে সেটা মুখে বলছে না কিন্তু কার্যক্ষেত্রে সেটাই করছে। করতে গিয়ে যেটা হলো, 2016 সালের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তার সেটা একটা নতুন পরিস্থিতি তৈরি করলো। সেই ছাত্রছাত্রীরা যখন ক্লাস 10 পাশ করেছে, তারা 9 আর 10 আলাদা আলাদা পাতলা পাতলা বই পড়েছে। 11-12-এ গিয়ে তারা নতুন সিলেবাসের সম্মুখীন হয়েছে, যেখানে বইটা হঠাৎ করে মানে ঢাউস হয়ে গেছে। ফলে সেই বছর উচ্চ মাধ্যমিকে কিন্তু ফেলের হারও সবচেয়ে বেশি, মানে অকৃতকার্যের হারও সবচেয়ে বেশি। ফলে 2020 সালে নেপ এসছে, নেপের প্রস্তুতিটা অনেক আগে থেকেই হচ্ছে। নেপেরও 2টো উদাহরণ দেব। একটা হচ্ছে যে শুধু পড়লে হবে না, ইন্টার্নশিপ করতে হবে, ইন্টার্নশিপটা স্কিলের সাথে রিলেটেড। ফলে আমি মানে মানে কলেজে যে টাকা দেবো সেটা তো আছেই, তার সাথে ইন্টার্নশিপের জন্য আমাকে 2000 টাকা, 3000 টাকা ইত্যাদি দিতে হবে। এবং যদি 7th আর 8th সেমে গিয়ে আমি গবেষণা করতে চাই, আমার কলেজ যদি সে পরিকাঠামো না দিতে পারে, তাহলে আমাকে 4-5 হাজার টাকাও মাসে গুনতে হবে আর কি, এক্সট্রা সেই কাজটা করতে গেলে। এবার এটা একটা দিক। আবার অন্য দিকটাও আছে, আবার একটা অন্য দিকে উন্মুক্ত আছে। আমি এরমও দেখেছি লক্ষ্য করে, যে শীততাপ নিয়ন্ত্রিত স্যালন, চুল কাটে, সেখানে জীববিদ্যার ছাত্র চুল কাটা শিখছে, ওটা স্কিল। কলেজও বলছে সেটা, হ্যাঁ স্কিল ডেভেলপ হচ্ছে। আর সে দেখছে যে ঠিক আছে, আমার তো কোনো মানে টাকা পয়সা খরচ হচ্ছে না, কারণ সেই স্যালন তাকে টাকা পয়সা দিচ্ছে না, বলছে তোমাকে 2 মাস পরে আমি একটা সার্টিফিকেট দিয়ে দেবো, তাহলে ওটা তোমার স্কিল হয়ে গেল, তার একটা প্রমাণ হয়ে গেল। আর ও দেখছে আমার টাকা পয়সা লাগছে না এখানে করতে, আমি এটাই করবো। এইটা একটা দিক, মানে নেপের আমি অনেক দিকের মধ্যে একটা বললাম। এবার যদি কি করণীয় যেটা বলি, নেপ তো অবশ্যই বাতিল করতে হবে, সেটা কোনো মানে দ্বিধাদ্বন্দ্ব নেই। কারণ 4 বছর পরে ফার্স্ট ব্যাচ সিদ্ধান্ত নিচ্ছে যে আরো 2 বছর তারা এমএসসি করবে, মানে 6 বছর ধরে পড়বে আর কি 5 বছরের জায়গায়। কারণ মানে তারা ভয় পাচ্ছে যে এবার গবেষণায় যেতে গেলে কেউ তাকে মানে তার গবেষণাগারে নেবে কিনা, কিরকম একটা মানে অরাজকতা তৈরি হচ্ছে। আর শেষ করব এটা বলে যে সামগ্রিকভাবে যে কোনো অকুপেশনের ক্ষেত্রে একটা চাপ আসবে যদি সেখানে নতুন রিক্রুটমেন্ট না হয়। সব জায়গাতে রিক্রুটমেন্ট বন্ধ, সব জায়গাতে ঠিকা দিয়ে চালানো হচ্ছে। এবার ঠিকা মানে মানে ঠিকা কাজ, যেহেতু আমি নিজেও একজন ঠিকা শিক্ষক, আমি এটা মানে
মানে বুঝি আর কি, সেটা হচ্ছে যে যে মাসে মানে শিক্ষা প্রতিষ্ঠানটি ছুটি সে মাসে মাইনে নেই, টাকা পয়সা নেই আর কি। তাহলে তখন আমি ইন্টার্নশিপের জন্য আমি পড়াতে যাব, ফলে আমি না চাইলেও আমাকে ওই কাজটা করতে হবে যেটার সঙ্গে মানসিকভাবে আমার কোনো সংযোগও নেই। আর আমি একটু মানে শেষ করব একটা মানে অনুযোগ করে আর কি, সেটা হচ্ছে যে এটা ঠিক, এটা সবসময় ঠিক নয়, কিন্তু শিক্ষক সংগঠনদের একটা প্রবণতা থেকেছে, আমি বিগত 2-3 বছরে দেখেছি, তারা ঠিকা নিয়ে কথা বলে না, তারা নিজেদের মাইনে বৃদ্ধির কথা বলে, শিক্ষা নিয়ে কথা কম বলে। এইটা চেঞ্জ করতে হবে। আমি এন্ড করবো একটা লাইন বলে যে এই যে লড়াইটা হলো দিল্লির বুকে, এর ঠিক পরেই যখন এই লড়াইয়ের স্পিরিটে অন্যান্য রাজ্যে যেখানে যেখানে আবার মানে অবিজেপি সরকার রয়েছে সেখানে আন্দোলন হচ্ছে, সেখানে কিন্তু আরএসএস চুপ করে বসে নেই, বিজেপি চুপ করে বসে নেই, তারা সেখানে সক্রিয় ভূমিকা নিচ্ছে। কিন্তু আমরা এই যে লড়াইটা, এই লড়াইটাকে তো ঘরে নিয়ে আসতে হবে। এটা ঠিক যে 2024 সালে বিজেপির আবার ফিরে আসা ক্ষমতায়, এখানে কিছু মাস আগে বিজেপি সরকার তৈরি হওয়া, সেটা একটা মানে হতাশা সৃষ্টি করে, সেটা মানে ডিনাই করে লাভ নেই। কিন্তু এই জেনসি আন্দোলনও আবার এটাও দেখিয়ে দিয়েছে যে হতাশার কোনো জায়গা নেই, কারণ একটা নতুন জেনারেশন আবার মানে তৈরি হয়ে গেছে যারা লড়াই করতে শিখছে আর কি, এবং সেটা আগে যারা লড়াই করে এসেছে তাদের সঙ্গে সংযোগ না থাকলেও তারা ওই অর্থনীতির চাপেই তারা শিখে গেছে। ফলে আমাদেরকে একটু গা ঝাড়া দিতে হবে, এবং ছাত্র সংগঠনরা তো কাজ করবেই, শিক্ষক সংগঠন এবং অন্যান্য জায়গাতে সামগ্রিকভাবে সেখানে পাঠ্যক্রমের মানে 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 নির্ধারণের যে স্বাধীনতা, এর আগে আমরা দেখেছি যে সরকারি যে স্কুলগুলোতে ইংরেজি মানে মাধ্যম করা হচ্ছে, সেখানে ইংরেজির বইটা এতটাই দুর্বল যে সে যখন হিস্ট্রি পড়ছে সেন্টেন্সটাও ঠিক করে লিখতে পারছে না আর কি, মানে বাবর পানিপথ বলে সালটা বলে দাড়ি দিয়ে দিচ্ছে আর কি, মানে এরকম ভাবে সেন্টেন্স লিখছে আর কি তাদের। ফলে সেটাও আগে হয়েছে, ফলে সেইগুলো লড়াই থাকবে, পাঠ্যক্রম উন্নতির লড়াই থাকবে, শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ ইত্যাদি, সেটা যাতে শিক্ষা প্রতিষ্ঠান নিজেই করায়, অন্য জায়গাতে না গিয়ে, সেই প্রক্রিয়াগুলো সেই লড়াইগুলো থাকবে। শিক্ষক সংগঠনকেও একটু দায়িত্ব নিতে হবে, কারণ কর্মসংস্থানটা এটার সাথে যুক্ত, এনটি এর প্রশ্নটাও কিন্তু কর্মসংস্থানের সাথেও যুক্ত, সেইটাতে আমাদের যেতে হবে। আমার মনে হয়েছে যে আমরা হয়তো ওই এখনো একটু মানে অ্যানালগ মোডে আছি, আমাদের একটু ডিজিটাল মোডে চলে যেতে হবে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ। প্রথমেই ধন্যবাদ জানাবো এপিডিআর কলেজ স্ট্রিট শাখাকে, যে আজকে এরকম একটা অনুষ্ঠান তারা সংগঠিত করেছে, যেখানে আলোচনা সভা বলতে সাধারণত যেরকমটা হয় যে বক্তারা বক্তব্য রাখেন, তারপর একটা প্রশ্ন উত্তর পর্ব থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ব্যক্তি এবং সংগঠন তারাও এসে বক্তব্য রাখছেন। তো আমার এর আগে বক্তারা যেগুলো বললেন আমি শুনলাম, অনেক বক্তব্যের সাথেই সহমত, অনেক কিছু বক্তব্য নিয়ে আরো কিছু প্রশ্ন থেকে যায়। তো আমি আমার কিছু বক্তব্য সেটা যুক্ত করছি। মূলত আজকে এখানে যেটা ব্যানারে বলা হয়েছে যে শিক্ষা ব্যবস্থা এবং পরীক্ষা ব্যবস্থা, এগুলো নিয়ে যে ছাত্র আন্দোলন থেকে উঠে আসা প্রশ্ন, সেখানে সবার আগেই দুর্নীতির কথাটা বারবার করে উঠে আসছে। ছাত্রছাত্রীরা মূলত আন্দোলনে নেমেছিলেন এই দীর্ঘদিন ধরে যে বিজেপি সরকার, তারা 2014 সালে সরকারে আসার আগে থেকে বলা হয়েছিল যে বেকারত্বর জায়গা থেকে যে 2 কোটি বেকারকে চাকরি দেওয়া হবে, অথচ বিগত 5 বছরে আমরা দেখেছি যে 2 লক্ষটা বেসরকারি সংস্থা বন্ধ হয়ে গেছে। এক সময় এই কথা উঠেছিল যে ছোট ছোট স্টার্টআপ এরকম কোম্পানি তৈরি হবে এবং আস্তে আস্তে বিভিন্ন মানুষ তারা চাকরি পেয়ে যাবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু আজকে দেখা যাচ্ছে স্টার্টআপ গুলো একটা একটা করে বন্ধ হয়ে যাচ্ছে সামগ্রিকভাবে। আজকে এটা তো গেল বেসরকারি জায়গায়, সরকারি জায়গাতেও, রেলের মতো জায়গাতে, সব জায়গাতে আমরা দেখছি যে কিভাবে ছাঁটাই চলছে, পদ বিলোপ হয়ে যাচ্ছে এবং নতুন করে নিয়োগের কোনো জায়গা থাকছে না। আজকে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রেও আমি বিশ্ববিদ্যালয় পড়ছি, যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেখানেও জানি যে বিশ্ববিদ্যালয়তে কলেজ প্রফেসর হচ্ছে গিয়ে নিয়োগ বন্ধ হয়ে রয়েছে বহু বছর ধরে, এবং সেখানে সেই কারণেই তারপর গবেষকদেরকে দিয়ে কাজ করিয়ে নেওয়া। এর আগে বক্তা যেরকম বলছিলেন যে স্কুল শিক্ষার ক্ষেত্রেও যেভাবে পার্শ্ব শিক্ষকদের দিয়ে কিংবা এরকম এক্সট্রা মানে কন্ট্রাকচুয়াল লেবারের মতো করে শিক্ষকদেরকে চাকরি দেওয়া, এরকম একটা জায়গা থেকেই আর কি মূলত আমরা বলতে পারি যে
ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষোভটা জন্মেছিল যে বিজেপি সরকার যেই কথাগুলো বলে সরকারে এসেছিল সেগুলো কোনোটাই পূরণ হচ্ছে না। বরং আমরা এটা দেখেছি যে এই দুর্নীতির সমস্যা শুধু এই বিজেপি সরকার নয়, তার আগে থেকেই আজকে যেটা এনটিএ এর মাধ্যমে করতে চাইছে যে প্রত্যেকটা নিয়োগ পরীক্ষা, সেটা চাকরির ক্ষেত্রে হোক কিংবা ইউনিভার্সিটি উচ্চশিক্ষায় ঢোকবার ক্ষেত্রে, সে সবগুলোকে অদ্ভুতভাবে কেন্দ্রীভবন করা হচ্ছে। মানে যেটা শুরু হয়েছিল কংগ্রেস আমলেই, যেটার প্রস্তাব এসেছিল তার আগে মেডিকেলের ক্ষেত্রেই এআইবিএমটি বলে একটি রাজ্য স্তরে পরীক্ষা হতো। তারপরে আজকে আমরা দেখছি যে এই নিট পরীক্ষা এই 2017-তে এনটিএ তৈরি হলো, তারপর থেকে শুরু হয়েছে। 2023-এও আমরা দেখলাম যে একটা দুর্নীতি হলো, পেপার লিক হলো, এবং সামগ্রিকভাবে রাজ্য স্তরে কেন্দ্র স্তরে এরকম একটার পর একটা পেপার লিক হতেই থাকছে। এবং এর আগের বক্তারা বলেছেন, এবং আমাদের যে মিডিয়া থেকে যেই বক্তব্যটা প্রকাশ হয়েছে সেখানে ওখানে লেখা আছে যে এনটিএটা আদবে কিরকম ধরনের সংস্থা, তার মাথায় কারা বসে রয়েছে, তারা কিভাবে দুর্নীতির সাথে যুক্ত হয়ে রয়েছে, এবং বিজেপির নেতারাও সেটার সাথে কিভাবে যুক্ত হয়ে রয়েছে। তো সেখান থেকে একটা কথা আমি টানবার চেষ্টা করছি যে আদপে এই দুর্নীতিটা যুক্ত হয়ে রয়েছে এই পুঁজিবাদী ব্যবস্থার সংকটের সাথে। মানে আজকে কেন এই এন্ট্রান্স এক্সামিনেশন গুলো হচ্ছে এরকম কেন্দ্রীয় ভাবে, এক তো হচ্ছে গিয়ে বিজেপির যে বৈধীকরণের যে পরিকল্পনা রয়েছে, আঞ্চলিক ভাষা সংস্কৃতি সেই সবগুলোকে ওই এক ভাষা এক দেশের মধ্যে এক জাতির মধ্যে ঢুকিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে। সেটার মাধ্যমে তারা হচ্ছে গিয়ে প্রান্তিক এলাকা থেকে আসা ছাত্রছাত্রী তাদের কে বাতিল করবার একটা, তাদের শিক্ষাক্ষেত্রে তাদের রাস্তা বন্ধ করে দেওয়ার একটা চেষ্টা যেমন চলছে। অন্যদিকে আজকে অলরেডি যারা এইচএস পাস করছে, মাধ্যমিক পাস করছে, তারপরেও তাদেরকে আবার করে একটা পরীক্ষা দিয়ে প্রমাণ দিতে হচ্ছে। তার কারণ হচ্ছে কি আদবে উচ্চশিক্ষায় সকলের জন্য আসন নেই। এই আসনের কমতিটাকে ঢাকবার জন্য এই যে এন্ট্রান্স এক্সামিনেশন, এই এন্ট্রান্স এক্সামিনেশনটাকে এই জন্য আমরা বলে থাকি রিজেকশন এক্সামিনেশন বা রিজেকশন টেস্ট, এলিমিনেশন টেস্ট বলা যেতে পারে। এমনকি কলেজ বিশ্ববিদ্যালয়তেও যদি আছে ভর্তির ক্ষেত্রে, আমাদের বিশ্ববিদ্যালয়েও প্রশ্ন ওঠে যে যাদবপুরে ভর্তির ক্ষেত্রে আর্টসে আলাদা করে পরীক্ষা হবে, এবং বাংলার প্রশ্নপত্র ইতিমধ্যে একটা সোশ্যাল মিডিয়াতে খুবই ছড়িয়েছিল, ভাইরাল হয়েছিল। কিন্তু আমার প্রশ্ন এটাই যে ওই একই প্রশ্নপত্র বা ওই ধরনেরই পড়াশোনা শিক্ষার মান কেন প্রত্যেক জেলায় প্রত্যেক শহরে কেন হবে না? একটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উত্তরবঙ্গ থেকে ছাত্রছাত্রীদেরকে পড়তে আসতে হবে। এটাই হচ্ছে আসল সমস্যাটা, যে আসনের সংখ্যা নেই। নতুন করে আজকে এই শিক্ষা ব্যবস্থাতে এই 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 সরকারি নিয়োগ বন্ধ হয়ে থাকছে, কারণ কি বেসরকারীকরণের একটা চেষ্টা চলছে। কারণ এই যে পুঁজিবাদী ব্যবস্থা, সে যে ঘোরতর সংকটে পড়েছে 2008-এর সংকটের পর থেকে টানা এই কোভিডের সময় জুড়ে বিশ্ব পুঁজির যে সংকট চলছে, সেখান থেকে তারা আজকে অন্যান্য অনুৎপাদনশীল যে জায়গাগুলো রয়েছে, সেক্টরগুলো রয়েছে, সেখানে তারা আজকে ঢালাও করে ইনভেস্ট করবার চেষ্টা চলছে। সেইভাবেই আমরা ফার্ম বিলের ক্ষেত্রেও আমরা একই জিনিস বলেছিলাম যে জোর করে তারা একটা এক জায়গাতে স্টোর করে একটা চাহিদা তৈরি করার চেষ্টা করে সেইভাবে তারা মুনাফা করবার চেষ্টা করছে। শিক্ষা ক্ষেত্রেও একই ব্যাপার, স্বাস্থ্য ক্ষেত্রেও একই ব্যাপার। তো এই কথাটাই আমি বক্তব্যের শেষের দিকেই এটা বলতে চাই যে আন্দোলনটা যেটা হয়েছে, এক তো বৃহত্তর একটা আন্দোলন আমরা দেখতে পেলাম যে সাধারণভাবে স্বতঃস্ফূর্তভাবে এত মানুষ তারা এক জায়গায় চলে আসলেন, এবং অবশ্যই সেটার একটা কন্টিনিউশন থেকেছে। আজকে উপমহাদেশের এর আগে যে বাংলাদেশের আন্দোলন, নেপালের আন্দোলন, শ্রীলঙ্কার আন্দোলন, সেগুলোর একটা ধারাবাহিকতা থেকেছে। বিশ্ব জুড়েই সেরকম আন্দোলনের ছবি আমরা দেখতে পাচ্ছি, জেএনসি শব্দটা প্রচলিত হয়েছে। সেখানে দাঁড়িয়ে সিজেপি নেতৃত্ব, তার কতগুলো লিমিটেশন আমাদের চোখে পড়ে। তার প্রথম বক্তব্য হচ্ছে গিয়ে রাজনৈতিক কোনো বক্তব্য না রাখা, একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম খুলে রাখা। তার মূল সমস্যাটা এটাই যে যেটা এর আগে একজন বক্তা বলছিলেন যে ছাত্রছাত্রীদের মধ্যে দাবি উঠছিল বিজেপি সরকার নিয়ে, কিন্তু সিজেপি নেতৃত্ব অনেকাংশেই তারাই রেজিগনেশন অফ এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, এইটার মধ্যে বিষয়টাকে আটকে রাখবার একটা চেষ্টা করেছে। এবং এর আগেও মানে আন্না হাজারের যে আন্দোলন আমরা দেখেছিলাম দুর্নীতির বিরুদ্ধে, সেখানেও দুর্নীতিকে পুঁজিবাদের সাথে যুক্ত করে রাজনীতিটাকে না নিয়ে এসে তারা যেটা করেছে যে এই ব্যবস্থার মধ্যে স্ট্যাটাস কোটাকে বাঁচিয়ে রাখবার একটা চেষ্টা, সেরকমই একটা চেষ্টা হয়তো এই সিজেপির নেতৃত্বের জায়গা থেকেও আমরা দেখতে পেয়েছি। হয়তো সেই কারণেই আন্দোলনটা এইভাবে তারা আর কি একটা সময় গিয়ে বন্ধ করে দিল, যে কিছু দাবি মেনে নেওয়া হয়েছে, এবং সরকারও সেইভাবেই এগোচ্ছে।
ছাত্রছাত্রীদের আন্দোলনটাকে কিভাবে দমানো যায়। একদিকে যেরকম রিপ্রেশন নামানো, দমনপীড়ন নামানো, আবার এরকম কয়েকটা ছোটখাটো রিফর্ম করে দেওয়া। কিন্তু আমরা জানি আজকে ছাত্রছাত্রীরা নিজেরাই বলছেন যে প্রহ্লাদ যোশী নতুন যিনি শিক্ষামন্ত্রী হয়েছেন তিনি এসে কি পরিবর্তনটা হবে। কারণ আদপে এই শিক্ষা ব্যবস্থা এবং যেই দাবিটা ছাত্রছাত্রীরা যন্ত্র মন্ত্রেও তুলেছে যে এনটিএটাকে বাতিল করতে হবে, নিটটাকে বাতিল করতে হবে, আজকে সব জায়গায় উচ্চশিক্ষার আসনের সংখ্যা বৃদ্ধি করতে হবে, গণতান্ত্রিক শিক্ষা এবং বৈজ্ঞানিক শিক্ষার প্রসার ঘটাতে হবে, এবং কেরানি বৃত্তির জন্য শিক্ষা নয়, আজকে জ্ঞান চর্চার জন্য, জ্ঞান ভান্ডার প্রসারিত করবার জন্য যে শিক্ষা, এই বক্তব্যটাও আমরা ছাত্র আন্দোলনের গণতান্ত্রিক দাবিগুলির মধ্যে এই কথাগুলো আজকে অনেক সময় সরে যায়। এই মেরিটোক্রেসির কথা যখন চলে আসে, মেরিটের জন্য যখন ছাত্রছাত্রীরা, যেটা এর আগে বক্তারাও বলেছেন যে এই যে মিডল ক্লাসের যে দাবিগুলো চলে আসে, তো সেই কারণেই রাজনীতির প্রয়োজনীয়তাটা আমরা বারবার করে বোধ করি। এবং সেখানে দাঁড়িয়ে একটা সমালোচনা থাকে যে যেই বামপন্থী ছাত্র সংগঠনগুলো তারা যন্ত্র মন্ত্রে ছিল, তাদের বক্তব্য নিয়েই ছিল, তাদের একটা সুযোগ ছিল যে এই সিজেপি নেতৃত্বর থেকে স্বাধীনভাবে তারা তাদের এই রাজনৈতিক বক্তব্যটা রাখুক। এসএফআই, আইসা, এআইএসএফ, তাদের মতো যে সংগঠনগুলো, যে তারা পুঁজিবাদের সাথে এই দুর্নীতিটাকে যুক্ত করুক, কিন্তু তার বদলে আমরা দেখলাম যে তারা একভাবে এই সিজেপির নেতৃত্বর লেজুবৃত্তি করেছেন। এবং সামগ্রিকভাবেই এটা একটা আজকে আমার বক্তাদের মধ্যেও মনে হয়েছে যে এরকম একটা ধারণা থেকেছে যে আজকে জনগণের আন্দোলন হয়ে যাবে স্বতঃস্ফূর্তভাবে, তার পিছনে আমরা লেজুবৃত্তি করব। কিন্তু সেখানে দাঁড়িয়ে আমি বারবার করে এই কথাটাতে একটা ছাত্রছাত্রীদের পত্রিকা, মার্ক্সবাদী পত্রিকার পক্ষ থেকে আমি বলছি যে ছাত্রছাত্রীদেরকে অবশ্যই আজকে রাজনৈতিকভাবে সচেতন হয়ে সংগঠিত হতে হবে, এবং সেই সংগঠনের মাধ্যমেই আজকে যেই কথাগুলো অন্যান্যরা বলছেন যে শিক্ষা ব্যবস্থার এই সামগ্রিকতাটাকে যুক্ত করা, শ্রমকোডটাকে এটার সাথে যুক্ত করা, কিংবা মধ্যপ্রদেশে যে আদিবাসীদের যে কেন বেতওয়া লিঙ্কিং প্রজেক্টের যে আন্দোলন চলছে, যে সেখানে যে চিতা আন্দোলন চলছে, কিংবা সেখানে যে হাঙ্গার স্ট্রাইক চলছে, সেগুলোকে যুক্ত করা, নয়ডাতে যে শ্রমিক আন্দোলন হয়েছে সেখানে মিনিমাম ওয়েজ নিয়ে যে আন্দোলন, সেগুলোকে যুক্ত করা, এটাও সম্ভব হচ্ছে গিয়ে আদপে এই পুঁজিবাদ বিরোধী একটি রাজনীতিকে সামনে রেখে। তো এই পুঁজিবাদ বিরোধী রাজনীতি, কমিউনিস্ট রাজনীতি, এটার মাধ্যমে যদি সংগঠিত হওয়া যায়, তবে জনগণের আন্দোলন স্বতঃস্ফূর্তভাবে হতে থাকে। জনগণের আন্দোলন আমরা কমিউনিস্টরা গিয়ে করিয়ে দিই না, যে আন্দোলন তৈরি করে দিলাম। আন্দোলন তৈরি হয়, কিন্তু সেখানে আমরা কোন ভূমিকা রাখছি সেটা খুব গুরুত্বপূর্ণ হয়। এরকম সময় সবসময় আসে না, এবং সেই ভূমিকাটা যদি ঠিকভাবে না রাখা হয়, তাহলে কিন্তু পরবর্তীকালে হতাশা নেমে আসে, ডিপ্রেশন তো নামবেই। নয়ডার আন্দোলন যখন শেষ হয়েছে, কিরকম দমনপীড়ন নেমেছে আমরা জানি। আজকে এই ক্ষেত্রে হয়তো সরকার একরকম ভাবে বিষয়টাকে হ্যান্ডেল করার চেষ্টা করছে, কিন্তু আমরা জানি যে এনআরসি আন্দোলনের পরেই কিভাবে সংখ্যালঘু নেতৃত্বদেরকে ধরে উমারখালীতে এখনো জেলে বসে রয়েছে। তো সেইখানে দাঁড়িয়ে এই রাজনৈতিক সচেতনতার কথাটা উঠে আসে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, এটা বলেই শেষ করছি। যেটা বলার, আমি এই যে আন্দোলন, এই আন্দোলনটার যে সংজ্ঞায়ন হয়েছে, আমি প্রথমতই বলি এই সংজ্ঞায়নটার বিরুদ্ধে। বারবার জেনজি মুভমেন্ট বলা হচ্ছে। নামকরণটা কারা করলো? জেনজিরা নিজেরা কি? আমার মনে হয় না। জেনজি মুভমেন্ট বলা মানে কিন্তু কোথাও এটা যে ছাত্র আন্দোলন, এই বড় সত্যিটাকে কোথাও আড়াল করে। অর্থাৎ একটা বয়স সীমার মধ্যে মানুষ, তারাই আন্দোলনে অংশগ্রহণ করেছেন, বাকিরা জাস্ট টেল এন্ডার, পেছনে আছে। প্রথমত এই বিষয়টা বোঝা দরকার। এবং শাসক শ্রেণী কিন্তু জেনজি মুভমেন্ট বলতে খুব উৎসাহী। শাসক শ্রেণীর এই অতি উৎসাহকে আমাদের একটু টেরা চোখে দেখতে হবে, এটা আমি প্রথমত বলতে চাই। দ্বিতীয়ত আমার যেটা বলার, সেটা হচ্ছে একটা বড় আন্দোলন ঘটলে আমাদের একটা বিপদও ঘটে। আমরা আইদার ওভার এস্টিমেশন করি অথবা আন্ডার এস্টিমেশন করি। মাঝখানে একটা কথা আছে, ব্যালেন্সড এস্টিমেশন, সেইটা কিন্তু হচ্ছে না। এবং এর পেছনে তো আমাদের বুদ্ধিজীবীদের ভূমিকা আছে। অরুন্ধতী রায় যেভাবে লিখেছেন, তারপরে সবাইকেই আমাদের তার পেছনেই ছুটতে হবে, এরকম একটা কম্পালশন তৈরি হয়েছে। এখানে প্রপার এস্টিমেশন দরকার। এই যে আন্দোলন, প্রথমত এটা ছাত্র আন্দোলন, এবং প্রথমেই যেটা বলতে হবে, ইট ইজ আ পার্শিয়াল স্ট্রাগল।
এটা একটা ওভারঅল ট্রান্সফরমেশনাল স্ট্রাগল নয়। অনেক প্রশ্ন যেমন উঠেছে, ছাত্ররা যেরকম সাহস দেখিয়েছেন তার জন্য তাদের হ্যাটস অফ। পাশাপাশি এটা বলতে হবে অনেক প্রশ্ন তারা তোলেননি। বেস আর সুপারস্ট্রাকচারের দ্বন্দ্বটা বুঝতে হবে। সুপারস্ট্রাকচার নিয়ে কথা হয়েছে, অর্থাৎ নিট ইত্যাদি সেই বড় বড় জায়গা, সেসব নিয়ে কথা হয়েছে। প্রাইমারি এডুকেশন বেস, তা নিয়ে একটা শব্দ উচ্চারিত হয়নি, অথচ এটা চর্চায় আসা দরকার। এটা গেল আমার প্রথম ক্রিটিক্যাল অ্যাপ্রোচ। আমি কিন্তু মুভমেন্টটাকে সাপোর্ট করে এই কথাগুলো বলছি। সাপোর্টে এত কথা বলা হয়েছে যে আমি সেখানে জলে আর জল মেশাচ্ছি না। আমি যেগুলো লিমিটেশন দেখছি সেগুলো বলি। প্রথম কথা এটা আমার বলার। দ্বিতীয় কথা যেটা বলার, যে আজকে যখন পলিটিক্স করা হবে, একটা মুভমেন্ট মানে তার কোর কিন্তু পলিটিক্স। পলিটিক্স বিহীন কিছু হয় না। আজকে যে 3টে সি চলছে, সেন্ট্রালাইজেশন, কমার্শিয়ালাইজেশন আর কমিউনালাইজেশন, 3টে সি মাথায় রাখতে হবে। এই 3টে সি কে অ্যাটাক না করে কিন্তু কোনো আন্দোলন তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে না। এগুলো কি প্রপারলি অ্যাড্রেসড হয়েছে? আমার মনে হয় না। আন্দোলনের প্রতি প্রতিক্রিয়াটাও দেখার দরকার আছে। আমি যতবার মোবাইল খুলছি, মেন স্ট্রিম মিডিয়া তো কিছু বলবে না, ওসব দেখি না। যখনই খুলছি তখনই দেখছি এরকম এরকম বক্তব্য ভেসে আসছে যে মুভমেন্ট নয়, এটা হচ্ছে এন্টারটেনমেন্ট। আমি কতটা আশান্বিত হব, কতটা আশঙ্কিত হব, সেই দ্বন্দ্বে পড়ে গেলাম। মুভমেন্টে যদি এন্টারটেনমেন্ট হয়, একদিক থেকে ভালো, যে এরকম কঠিন ব্যাপারটাকে তারা সহজ করে নিচ্ছে। কিন্তু মুভমেন্টটা যদি এন্টারটেনমেন্ট হয়, তাহলে একদিক থেকে বড় বিপদ, সিরিয়াসনেসটা কোথাও চলে যাবে। এটা কিন্তু একদম সরাসরি পাঞ্জা লড়াই। সে পাঞ্জা লড়াই ওই এন্টারটেনমেন্টের ধাঁচের মধ্যে চলবে না। একটা পর্যায় পর্যন্ত এন্টারটেনমেন্ট ওরাও অ্যালাউ করবে। একজন ছাত্র গিয়ে যে পুলিশ মারছে তাকে জড়িয়ে ধরলো, দৃশ্য হিসাবে ভারী সুন্দর। মুভমেন্টটা কিন্তু এরকম নয়, কারণ ওই পুলিশরাই কিন্তু নয়ডার শ্রমিকদের ছাড়েনি। ওই পুলিশরা কিন্তু অন্য কোথাও ছাড়ছে না। খেটে খাওয়া মানুষের যে লড়াই, সেখানে তাদের এই সহনশীলতা তারা দেখাচ্ছে না। এগুলো কিন্তু আমাদের বুঝতে হবে। এগুলো অ্যাড্রেসড হয়নি। যা অ্যাড্রেসড হয়েছে তার জন্য তাদের ধন্যবাদ, তারা করেছে। আমাদের মতো এই পাকা চুলো বৃদ্ধরা যা করতে পারিনি তারা করেছে, তার জন্য তাদের ধন্যবাদ। কিন্তু পাশাপাশি এ কথাটাও বলতে হবে, আরো গভীরে যাওয়ার প্রয়োজন ছিল। আমি একটা বাস্তব কথা, একটা বাস্তব প্রশ্ন তুলতে চাই। এখানে কুমার রানা আছেন আর চক্রবর্তী, অচিন চক্রবর্তী রয়েছেন, তাদের জন্য বিশেষ করে তুলতে চাই। আচ্ছা, একটা কথা বলুন, যা তৈরি করার, যা সিদ্ধান্ত, তা তো আমরা তৈরি করছি না। হাউ টু চেঞ্জ? Philosophers have so far interpreted the world in various ways, but the main point is to change it, কার্ল মার্কস বলেছিলেন। আমার সেই কথাটাই বলতে ইচ্ছা করছে। আমরা আজকে সেমিনার করছি, এখানে চেঞ্জ করতে পারবো? পারবো না, কারণ আমরা বাইরে দাঁড়িয়ে আছি, আমরা রাস্তায় আছি। আমি নিজে 34 বছর ধরে অধ্যাপনা করেছি, আমার সাবজেক্ট ছিল ইকোনমিক্স। আমি আজকে খুব জোর গলায় বলতে চাই, আমি যা বিশ্বাস করি, যার প্রতি আমি যে ধ্যান ধারণার প্রতি শ্রদ্ধাশীল, আমি সেই শিক্ষা ছাত্রীদের দিতে পারিনি, কারণ সিলেবাস হ্যাজ বিন ফ্রেমড ইন দ্যাট ওয়ে। এডুকেশন, আমাকে অর্থনীতির ভাষায় বলতে হয়েছে হিউম্যান ক্যাপিটাল ফরমেশন। ভেবে দেখুন, সেখানে ক্যাপিটালের কনসেপ্ট আনতে হচ্ছে শিক্ষার ক্ষেত্রে। এরকম এমন অনেক বিষয় আছে যে বিষয়গুলো বাস্তব জীবনে আমার বিশ্বাসের সঙ্গে সিলেবাস খাপ খাচ্ছে না। তাহলে সিলেবাসটাকে প্রো পিপল করতে হবে, সিলেবাসটাকে একটা প্রোগ্রেসিভ ঘরানার মধ্যে ঢোকাতে হবে। কি করে ঢোকাবো বলুন? আমি বাইরে সেমিনারে এসে লেকচার দিয়ে যা বলে গেলাম আর পরের দিন ক্লাসে গিয়ে যা পড়ালাম, দুটো কোথাও ম্যাচ করে না, কমপ্লিট মিসম্যাচ। কি করে চেঞ্জ করতে হবে সেই ব্যাপারে আমার একটা প্রশ্ন আছে, একটা প্রস্তাব আছে। আপনারা সবাই যদি সমর্থন করেন তাহলে কিছু করা যায়। সেটা কি? সিলেবাসটা চেঞ্জ করতে গেলে ভেতরে ঢুকতে হবে, ইনসাইড দ্য সিস্টেম ঢুকতে হবে। আপনাকে কিন্তু ঢুকতে দেবে না, সিলেবাস কমিটিতে ঢুকতে দেবে না, কোনো কমিটিতে আপনাকে ঢুকতে দেবে না।
আইএসআই বিল তৈরি হয়েছে, সেখানে আইএসআই বিলে কিন্তু বরানগরের বড় বড় প্রথিতযশা যে সমস্ত গবেষক আছে তাদের মতামতকে পাত্তা দেওয়া হচ্ছে না। বলা হচ্ছে বিনা পয়সায় শিক্ষা চলবে না, ওটা আদর্শ শিক্ষা নয়, পয়সা দিতে হবে। আপনি চেঞ্জ করতে পারছেন না, তাহলে চেঞ্জ করবো কি করে? আমার যেটা প্রস্তাব, আমরা এরকম ভাবে ভাবতে পারি কিনা, আমি এপিডিআর কর্মী হিসাবে এপিডিআর এর কাছেও প্রস্তাবটা রাখছি। সেটা হচ্ছে বিভিন্ন কলেজে এক্সটেনশন অ্যাক্টিভিটিস হয়, আমরা কি একটা বড় ম্যানুয়াল তৈরি করতে পারি, আওয়ার অল্টারনেটিভ অ্যাপ্রোচ টুয়ার্ডস এডুকেশন। আর সেগুলো নিয়ে যদি এক্সটেনশন অ্যাক্টিভিটিস ওই সূত্র ধরে আমরা যদি ঢুকে পড়ি, বিভিন্ন জায়গায় বিভিন্ন কলেজে যদি আমরা যোগাযোগ বার করে বলি যে দেয়ার ইজ অ্যান অল্টারনেটিভ এডুকেশন পলিসি, একটা প্রো পিপুল এডুকেশন পলিসি, তার একটা ফরম্যাট তৈরি হচ্ছে, সেটা নিয়ে একটা আলাপ আলোচনা হোক, ইন্টারাকশন হোক, সেই কলেজেই হোক, সেই কলেজের ছাত্রছাত্রীরা থাকুন, সেই কলেজের টিচাররা থাকুন, তারা শুনুন, একটা চাপ ভেতর থেকে তৈরি হোক। অর্থাৎ এটাকে একটা মুভমেন্টের রূপ আমরা দিতে পারি কিনা, তা না হলে কিন্তু আমি সিরিয়াসলি বলছি এই আলোচনার কোনো মানে নেই, কোনো মানে নেই। যত ভালো কথাই হোক, আলোচনার কোনো মানে নেই। অপারেটিভ দিকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওই অপারেটিভ দিকটাকে কার্যকর করার জন্য যদি আমরা কোনো প্ল্যান নিতে পারি, আমরা একটা প্যানেল অফ স্পিকার্স বানালাম, সেই প্যানেল অফ স্পিকার্স আমরা দায়িত্ব ভাগ করে নিলাম। কলকাতাতে এই 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 মানে স্পিকার যাবেন, কলকাতার বাইরে মফস্বলে এই স্পিকার যাবেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুল কলেজে টিচারদের সঙ্গে প্রিন্সিপালদের সঙ্গে যোগাযোগ করবেন এবং প্রস্তাব দেবেন যে আমরা অল্টারনেটিভ এডুকেশন কি হওয়া উচিত, বিকল্প শিক্ষার রূপরেখা কি হওয়া উচিত, এটা নিয়ে একটা আলোচনা সভা আপনারা আয়োজন করুন। সেখানে আমরা বলবো, আমরা ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলবো, একটা ফ্রি এক্সচেঞ্জ হোক। এইভাবে যদি আমরা ভিতর থেকে একটা চাপ সৃষ্টি করতে পারি, তবেই কিন্তু এটা আন্দোলনের রূপ না নেবে। তা না হলে কিন্তু এই ত্রিপুরা হিতসাধিনী এই হলের মধ্যে, এখানে অবশ্য জমায়েতটা খুব বেশি হয়েছে, এর মধ্যেই সীমিত থেকে যাবে, কোনো কাজের কাজ কিছু হবে না। এইটুকু বলে এই প্রস্তাব রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। আমি যে কথাগুলো বলবো হয়তো একটুখানি অন্যরকম হবে, তবে একেবারে অন্যরকম নয়। আমার আগে সুখেন্দুবাবু উল্লেখই করে গেলেন আইএসআই বিলের কথা। আমি ইন্ডিয়া স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে শিক্ষকতা করি এবং আমরা এই আইএসআই বিল নিয়ে এখন একটা আন্দোলনের মধ্যেই আছি। সেই আন্দোলন অবশ্যই জেনজিরা যে আন্দোলন গড়ে তুলেছে সেই তুলনায় সেই আন্দোলন অতি ক্ষুদ্র এবং একদিক দিয়ে দেখতে গেলে আমরা যা চাইছি সেটা অত্যন্ত রিভিশনিস্ট একটা দাবি। কিন্তু তবুও আমার মনে হয় যে আমরা যে সমস্যার সম্মুখীন হয়েছি এবং যে সমস্যার সম্মুখীন হয়েছি সেটা হচ্ছে আমরা যে জিনিস নিয়ে আজকে আলোচনা করছি তার কিছু প্রত্যক্ষ এক্সাম্পল, কিছু কংক্রিট এক্সাম্পল হিসেবে আমরা এই আইএসআই এ যেটা ঘটছে এখন সেটা হয়তো একটা এক্সাম্পল হিসেবে দেখাতে পারি। তাই জন্য এটা এই অডিয়েন্সের কাছে ইন্টারেস্টিং হতে পারে। এবং এটাও ঠিক কথা যে আমি যখন এখানে এসে আপনাদের সবাইকে দেখলাম তখন এটা বলার একটা লোভও আমি সামলাতে পারলাম না, এটা আপনাদের কাছে আমায় বলতেই হবে। তো আপনারা হয়তো জানেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট একটি ছোট্ট ইনস্টিটিউট, কিন্তু সে কিছু সারা ভারতবর্ষে শুধু নয়, সারা বিশ্বের মধ্যে তার কিছু নাম ডাক আছে আর কি। সে কিছু কিছু জিনিসের জন্য পায়োনিয়ার। এবং আমরা আরো জানি এটা যে এর সঙ্গে বেঙ্গল রেনেসাঁর একটা সম্পর্ক আছে। প্রশান্ত চন্দ্র মহলানবিশ তৈরি করেছিলেন, রবীন্দ্রনাথের আশীর্বাদ ছিল এই ইনস্টিটিউটের পেছনে। এবং 1932 সালে এটা তৈরি হয় একটা সোসাইটি হিসেবে। এবং ভারতবর্ষের অনেক ইনস্টিটিউটই এইভাবে তৈরি হয়েছে, একটা লার্নেড সোসাইটি। এবং সেই লার্নেড সোসাইটি ডিসাইড করতো সেই ইনস্টিটিউট কিভাবে চলবে। এবং এই এতদিন ধরে প্রায় 100 বর্ষ আসতে চললো, কয়েক বছর পরে আমাদের 100 বর্ষ পালন হবে। 31 সালে শুরু হয়েছে। তো এতদিন ধরে আমাদের এই ইনস্টিটিউটটা একটা সোসাইটি স্ট্রাকচারে কিন্তু চলে এসেছে এবং আমাদের কোনো রকম অসুবিধা হয়নি। 1959 সালে জওহরলাল নেহরুর মূল উদ্যোগে একটা আইএসআই অ্যাক্ট হয়েছিল। সেই অ্যাক্ট বলেছিল যে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট যে সোসাইটি, যেটা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট সোসাইটি, সেটাই আজ থেকে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট হলো, যেটা একটা ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স। তো এই নিয়ে আমরা চলছিলাম এবং আমরা এখানে যেসব আলোচনাগুলো করছিলাম পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা ইত্যাদি, সেই জায়গা থেকে দেখতে গেলে আমরা যারা ওখানে শিক্ষকতা করি এবং আমাদের স্টুডেন্টরা, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের মধ্যে এলিট। আমাদের অনেক সুযোগ সুবিধা, আমাদের ছাত্রছাত্রীদেরও অনেক সুযোগ সুবিধা। এমনি মফস্বলের একটা কলেজে যে ছাত্রটি পড়ে তার থেকে অনেকটাই অন্যরকম।
কিন্তু তবুও যার জন্য আমরা এগুলো সব করতে পারছিলাম এবং যে যে কাঠামোতে আমরা আমরা এগিয়ে চলেছিলাম, এখানে আমাদের একটা অদ্ভুত রকমের গণতন্ত্র এখনো পর্যন্ত আছে, যেটা হয়তো অধিকাংশ ইনস্টিটিউটেই নেই। মানে আমরা আমরা আমাদের ক্লাসে কি পড়াবো, আমরা কিভাবে আমরা গভর্ন হব, সেটা কিন্তু আমাদের মানে আমাদের সোসাইটি এবং আমাদের এমপ্লয়িরাই ঠিক করে। সোসাইটি কিছু লোক আমাদের কাউন্সিলে পাঠায়, আমরা আমাদের এমপ্লয়ীদের মধ্যে কিছু লোকজনকে ইলেক্ট করে আমরা কাউন্সিলে পাঠাই, সরকার কিছু লোককে নমিনেট করে এবং কিছু কিছু বিখ্যাত বিজ্ঞানীরা আমাদের কাউন্সিলে আসে, সেই নিয়ে আমাদের কাউন্সিল চলে। একটা 33 সদস্যের কাউন্সিল আছে। এছাড়া আমাদের একটা একাডেমিক কাউন্সিল আছে, যেখানে আমাদের ইনস্টিটিউটের সবকটা প্রফেসররা রয়েছেন এবং তারা মূলত ঠিক করে কি পড়ানো হবে, কি কি প্রোগ্রাম চলবে এবং সেই প্রোগ্রামে কি কি কোর্স চলবে, সেটা সেই একাডেমিক কাউন্সিলই সিদ্ধান্ত নেয়। এর বাইরে কারোর কোনো হস্তক্ষেপ এখানে হয় না। তো এই ব্যবস্থাটা আমাদের সরকারের আর সহ্য হচ্ছে না। আমাদের সরকার একটা নতুন আইন আনতে চলেছে, যে আইনটা এই সপ্তাহেরই সোমবারে পার্লামেন্টে ইন্ট্রোডিউসড হয়েছে। গত সেপ্টেম্বর থেকে তোড়জোড় চলছে এবং এটার ফলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের এই যে সুন্দর ব্যবস্থাটা, এই ব্যবস্থাটা পুরো খোল নলচে বদলে ফেলা হবে। বদলে ফেলে সরকারের ডাইরেক্ট হস্তক্ষেপ আমাদের কাউন্সিলর থাকবে না, বোর্ড অফ গভর্নেন্স বলে একটা জিনিস তৈরি হবে, ছোট্ট অল্প কয়েকটি সদস্যর দ্বারা, তারা সবই সরকারের দ্বারা নির্বাচিত এবং সরকার এখানে ডাইরেক্টলি ইনফ্লুয়েন্স করবে আমাদের এখানে কি পড়ানো হবে, আমরা কি রিসার্চ করব, কতটা ফি দিতে হবে ছাত্রদের ইত্যাদি। আমরা আইএসআই আপনারা হয়তো অনেকেই জানেন, আমার পূর্ববর্তী বক্তাও বলে গেছেন যে আমাদের এখানে যেগুলো ফ্ল্যাগশিপ কোর্স, সেখানে এখনো পর্যন্ত কারোর কোনো পয়সা লাগে না। মানে আন্ডার গ্রাজুয়েট যেসব ছাত্র, আমাদের যে বিস্ট্যাট বিম্যাথ কোর্স আছে, সেখানে পয়সা তো লাগেই না, তারা স্টাইপেন্ডও পায়। এবার এটা নিয়ে আমাদের নিজেদের মধ্যে মানে আমাদের কিছু কলিগদের মধ্যেও যেন একটা লজ্জার ভাব আছে, আবার কিরকম কথা যে আমরা পয়সা নিতে পারছি না। কিন্তু এটা কিন্তু আমরা মেনটেন করতে পেরেছি, যদিও সরকারের থেকে নানা রকম চাপ নানাভাবে এসেছে, কিন্তু আমাদের যে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা চলি, সেখানে এটা কিন্তু আমাদের উপর সরকার চাপিয়ে দিতে পারে নিজেদের থেকে ফিজ নিতে হবে। কিন্তু আমরা সেটা কোনো মতে কিন্তু এখনো চালিয়ে যাচ্ছি। নতুন কোর্স খুলতে বাধ্য হয়েছি যেখানে পয়সা নেওয়া হচ্ছে, কিন্তু আমাদের ফ্ল্যাগশিপ যে পুরনো কোর্সগুলো, সেগুলো কিন্তু এখনো আমরা নিখরচাই ছাত্ররা পড়তে পারে। এবং চিরকাল যেগুলো এই পয়সা নিয়ে এরকম ব্যবস্থায় যে কথাগুলো চিরকাল উঠে আসে সোসাইটির থেকে, যারা পড়তে আসছে তারা কি পয়সা দিতে পারে না, এই প্রশ্নটা সবসময় চলে আসে, যে যারা পয়সা দিতে পারে না তাদের নিয়ে নয় ভাবতে পারো, কিন্তু এরকম যেটা খবরের কাগজে বেরিয়েছে, এরকম এটা নাকি সাস্টেনেবল না, এটা নাকি আইডিয়াল নয়, যে হচ্ছে না। কিন্তু এটা আমরা ভাবি না, যদি এই ব্যবস্থাটা থাকে তাহলে অন্তত কিছু লোক এই স্বপ্নটা দেখতে পারে যে এখানে সে পড়তে যাবে। এই ব্যবস্থাটা যদি না থাকে তাহলে এখানে যে যাবে সেই স্বপ্নটাই থাকে না। সেই স্বপ্নটা না থাকলে সেটা রূপ পাওয়ার কোনো রকম অবস্থাই থাকে না। তো আপনাদের এইটা জানালাম আর কি। আমরা এখন একটা আন্দোলনের মধ্যে রয়েছি, এটা রিভিশনিস্ট আন্দোলন। আমরা এখন যেটা করছি, এমপিদের সঙ্গে কথাবার্তা বলছি যে তাতে তারা অন্তত এই বিলটাকে এখন আটকে দিয়ে এটাকে একটা পার্লামেন্টারি কমিটিতে পাঠিয়ে দিক। কি হবে আমরা জানি না। আমাদের এখানে পার্লামেন্টও এখন ঠিক যেভাবে পার্লামেন্ট চলার কথা সেভাবে চলে না, লুকিয়ে চুরিয়ে জিনিসপত্র হয়ে যায় এবং আমাদের মিনিস্ট্রিতে অত্যন্ত চাপ আছে যে এই নতুন বিলটা আসুক। তাদের যথেষ্ট কন্ট্রোল আমাদের ওপর নেই, সেই কন্ট্রোলটা তারা বহাল করতে চায়, তারা আসতে চায়। এবং তাই জন্য আমরা ভবিষ্যতে জানি না, আমাদের এই 13 তারিখের মধ্যে এই বিলটা যদি পাস হয়ে যায় তাহলে একরকম, আর যদি না হয় তাহলে আরেক রকম। যাই হোক না কেন, আমাদের একটা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে হবে এবং তা নিয়ে আমরা নানা রকম প্রক্রিয়া এবং নানা রকম প্রোগ্রাম নেব এবং সেগুলোতে আপনাদের সবাইকে আমাদের পাশে চাই। এইটুকুনি বলবো। আমার বক্তব্যটা হয়তো যা চলছিল তার থেকে একটু অন্যরকম হলো, কিন্তু আশা করি আপনারা বুঝবেন যে এটা বলা আমার পক্ষে প্রয়োজন ছিল। নমস্কার। এখানে যারা আছেন অধিকাংশই আমার থেকে বয়সে অনেক বড়, অভিজ্ঞতা অনেক বেশি, আমার থেকে অধিকাংশই বেশি শিক্ষিত। ফলে যা বলবো তার মধ্যে কিছু ভুল অসম্পূর্ণতা থাকলে আশা করি আমাকে সেগুলো পরে বুঝিয়ে দেবেন, না হলে তো কথোপকথনের পর আর বাকিটা এগোয় না। তো বছর 3 আগে আমার এক বন্ধু বিএড পড়ছে, তো পড়ছে মানে হচ্ছে সে চাকরিরত, শুধু পরীক্ষা দিতে বছরে 2বার করে একটা কোন তেপান্তরের মাঠে একখানা প্রাইভেট কলেজ হয়েছে, সেখানে টাকা দিয়েছে কিছু, আর বছরে 2বার করে পরীক্ষা দিতে চায়।
তো সেরকম একটা পরীক্ষায় সে পড়ছে যে এখন সমস্ত বাজারের ন্যায় শিক্ষা বাজারটিও অত্যধিক ভালোভাবে প্রশস্ত হচ্ছে আমাদের দেশে। আমাদের রাজ্যেই কলকাতা শহরে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, সেখানে উচ্চমানের শিক্ষক আমদানি ও রপ্তানি হয়, এটা একটা বিএড বইয়েতে লেখা, এবং সেটা সে পড়ছে। সেই শিক্ষার কিভাবে পঠন পাঠন হবে এই ধারণা থেকে সে তারপরে শেখাবে বাচ্চাদের, স্কুলের পড়ুয়াদের, নতুন প্রজন্মকে। এই ছবিটা আমার সামনে আছে, এবং ওই বন্ধুর মতোই শিক্ষকেরা তারা যে পড়ুয়াদের শেখাচ্ছেন, সেই পড়ুয়ারা যখন আন্দোলন করছে তারা একটা গ্রাফিটি তৈরি করছে। কে তৈরি করেছে আমি সত্যিই জানি না, যে মোদি মাঝখানে দাঁড়িয়ে আছে, একদিকে তাকে আদানি চুমু খাচ্ছে, একদিকে আদানি চুমু খাচ্ছে। হ্যাঁ, ফলে এটা তো সত্য যে দেওয়ালে পিঠ ঠেকে গেলে জীবনের গোটাটাই যদি একটা জেলখানা হয়ে যায়, যদি গোটা বেড়ে ওঠাটাই একটা কয়েদির মতো হয়, এটাও হতে পারে যে স্বপ্নের মৃত্যু হতে পারে, যেটা আমাদের আগের প্রজন্ম, আমাদের প্রজন্ম পর্যন্ত অধিকাংশরা আমরা সারা জীবন ফিল করি আর কি, যে যেন বা সবটাই নিম্নগামী, সবটাই অবক্ষয়ের দিকে যাচ্ছে, সবটাই ভেঙে চুরে যাচ্ছে। আবার অন্যটাও হয় যে যেভাবে একটা কোনো বাস্তবতা তৈরি হয়, একটা থিসিস তৈরি হয়, সেই বাস্তবতার বিপরীতটি, তার মধ্যে থাকা যে অন্যান্য সম্ভাবনা, যত জোরের সাথে একটা সম্ভাবনাকে চেপে দাঁড় করানোর চেষ্টা করা হয়, অন্যান্য সম্ভাবনাগুলো তত বেরিয়ে আসার জন্য প্রবল জায়গা তৈরি করে নেয়। ফলে এই আন্দোলনটিকে আমি এইভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব না যে এর মধ্যে এইটা হয়েছে, এটা হয়নি, এতদূর এগোতে পারলো, এতদূর পারলো না। তার কারণ যে কোনো আন্দোলনই যদি ক্রিটিক্যাল আই দিয়ে দেখি, তাহলে দাবি দেওয়া ভিত্তিক আন্দোলনে দেখা যাবে যে এই দাবিটুকু উঠলো, এটা থেকে আর ব্যাপারটা অন্য 5টা দাবিতে ছড়ালো না। যদি 5টা দাবি মিলিত হয়ে একটু দেখা যায় যে কোনো একটা পার্টিকে যে শাসন করছে তাকে প্রশ্ন করা হচ্ছে, তখন আমরা এই ক্রিটিকটা রাখি যে পার্টিকে প্রশ্ন করছি, ব্যাপারটা সরকারের দিকে আঙুলটা ঘোরাতে পারছি না। সরকারের দিকে যখন আঙুল চলে যায় আন্দোলনে, তখনও আমরা এই প্রশ্নটা করি যে সরকারের দিকে প্রশ্ন উঠছে, এখনো সেটা রাষ্ট্র ব্যবস্থার দিকে যাচ্ছে না। রাষ্ট্রের দিকে যখন আঙুলটা চলে যায় আন্দোলনের, সূচিমুখ ধারালো হয় আরো, তখনও আমরা এই ক্রিটিক করি যে রাষ্ট্রকে আন্দোলন প্রশ্ন করছে ঠিকই, কিন্তু পুঁজি ব্যবস্থাটাকে ঠিক আমি ধরতে পারছি না। যে আন্দোলন পুঁজি ব্যবস্থাটিকেও ধরাশায়ী করার জন্য নেমে পড়েছে, তাতে বিপুল জনগণ জুড়েছে, সেই আন্দোলনও দেখা যায় যে তারপরে পুঁজিবাদের কাছে হয়তো সাময়িকভাবে পরাস্ত হচ্ছে, সেটা নিয়েও আমরা ক্রিটিক করতে বসি। কিন্তু এখানে এই আন্দোলনটা থেকে আমি একটু অন্তত এইভাবে দেখার পক্ষপাতী যে মার্কসের ওই 12th thesis on Feuerbach's শেষ পংক্তিটুকু আর কি, যে নানানভাবে ইন্টারপ্রেট করা যায় আমাদের বাস্তবতাকে, দার্শনিকরা চিরকাল সেটা করে আসেন। পয়েন্টটা হচ্ছে সেটাকে পরিবর্তন করার। ফলে আমি আমার যে শিক্ষা ব্যবস্থা আছে, যে পরীক্ষা ব্যবস্থা আছে, সেটাকে নানানভাবে ইন্টারপ্রেট করতে পারি, ক্রিটিক করতে পারি। কিন্তু এই পড়ুয়ারা যেটা দেখালেন যে বাস্তবত তা থেকে যে কোনো সমস্যার সমাধান হচ্ছে না, জীবনে কোনো দিকে এগোনো যাচ্ছে না, বাস্তবতাটা কি হয়ে দাঁড়িয়ে আছে তারা ক্রিটিক করছেন না, তারা তার বদলে বাস্তবতাটাকে তুলে ধরছেন যে প্রধানমন্ত্রী তিনি কাদের পৃষ্ঠপোষকতা করছেন। সিজেপি তার রাজনৈতিক চরিত্র, তার খামতি, তার ব্যাপ্তি, এই নিয়ে আমি কোনো কথা বলবো না। শুধু একটা পজিটিভ বিষয় তাদের সিদ্ধান্ত গ্রহণের মধ্যে দেখতে পেয়েছি, সেটুকুই পজিটিভ, তার বেশি আমার এ নিয়ে কিছু বলার নেই। যে তারা এই বিপুল সংখ্যক নতুন প্রজন্মের বক্তব্য, আবেগ, পথে নামা, পার্টিসিপেট করা, যেভাবে আন্দোলনটা ছড়িয়েছে, নানান দিকে বিকশিত করেছে,
তাতে বাধা যোগাননি, বাধা দেওয়ার মতো জায়গা খুব একটা সৃষ্টি করেননি বা করে উঠতে পারেননি। মানে জানি না সেটা তাদের সচেতন সিদ্ধান্ত ছিল নাকি ব্যর্থতা ছিল যে চেষ্টা করেছেন পারেননি, কিন্তু এইটুকু তারা এই আন্দোলনটাকে অন্তত পজিটিভলি ফিড করেছেন। এবারে এই আন্দোলনটি হলো, এই আন্দোলনটির মধ্যে কতগুলি খুবই পজিটিভ জায়গা আমি দেখতে পাই। সেটার প্রথমটা এইটা যে নানা ধরনের ব্যবধান তো আমরা সারাক্ষণ ধরে আমাদের আলোচনায়, চিন্তায়, নিজেদের দৈনন্দিন জীবনাচরণে করে চলি, যে আমি এরকম, ও একটু এরকম, আমরা এই জায়গা থেকে এসছি, ওনারা এই জায়গা থেকে এসছেন, আমি এই আচার আচরণ করি, উনি এই আচার আচরণ করেন, আমি এটা খাই, উনি এটা পড়েন, করে করে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে তিনি একটা জিনিস করে দিয়েছেন আন্দোলনের পক্ষে কাজ, সেটা হচ্ছে একটা গোটা প্রজন্মকে তাদের যেই বেড়ে ওঠার মধ্যে প্রবল দমবন্ধ অবস্থা, সেই জায়গায় যে তারা সবাই একরকম, বাকি যা যা ব্যবধান বৈচিত্র্য তাদের মধ্যে আছে সেই সমস্ত ব্যবধান বৈচিত্র্য নিয়েও তাদের যে বাস্তব অবস্থানটা খুব এক জায়গায়, তারা যে গোটা একটা প্রজন্ম হিসেবে খাবি খাচ্ছেন বাস্তবটা থেকে যুঝতে, এই জায়গাটাকে খুব স্পষ্টভাবে তাদের সামনে তুলে এনে দিয়েছেন প্রধান বিচারপতি, এবং এই গোটা প্রজন্মটা এক হয়ে ওই জায়গায় এই একতার বক্তব্যটাকে অন্তত এখনো পর্যন্ত আপহোল্ড করছেন। এবারে আমরা এখানে সবাই শিক্ষা, রাজনীতি, আন্দোলনের সাথে জড়িত, আমাদের এটা নিশ্চয়ই দায়িত্ব যে এখানে সচেতনভাবে এগুলিকে কাটাছেঁড়া করা, এখানে কি ভূমিকা নেওয়া যায়, কিভাবে এগোনো যায় সে নিয়ে পর্যালোচনা করা। কিন্তু আন্দোলনের এই যে স্বতঃস্ফূর্ত পজিটিভ ব্যাপ্তি, এইটার সঙ্গে যদি আমরা সংযুক্ত হতে না পারি, এটাকে যদি অ্যাকসেপ্ট না করতে পারি যে আজকের নবপ্রজন্মের তাদের ভাষ্য এরকম, তাদের মনে হওয়া এরকম, তারা কথা বলেন এভাবে, তাদের চলাচল তার মধ্যে এক ধরনের সামঞ্জস্য আছে, দ্যাট ট্রান্সেন্ডস সেকশনালিটিস, দ্যাট ট্রান্সেন্ডস ইভেন স্মল ইন্টারসেকশনস, এইটার সঙ্গে যদি আমরা সংযুক্ত হতে না পারি তাহলে আমরাও ওই ইন্টারপ্রেটিভ ফিলোসফারদের মতো হয়ে যাব, যা করণীয় পরিবর্তনের জন্য সেটা করে উঠতে পারবো না। তাই সবার কাছেই এইটুকু বিনীত অনুরোধ থাকবে যে যে যেখানে যেভাবে কাজ করি, প্রত্যেকেই আমরা নানান কাজে যুক্ত, সমাজে নানানভাবে আমরা চলাচল করি, তার মধ্যে আরেকটু জুড়ে যাওয়া, আরেকটু কি কি জায়গায় কমনালিটি আছে আমাদের অসুবিধার, আমাদের নিপীড়নের, সেগুলোকে খুঁজে বার করা, সেগুলো নিয়ে কথোপকথন করা, এইটা যদি করার চেষ্টা করি, যে বিপুল গোটা মানব সভ্যতা প্রজাতিগতভাবে যে প্রাকৃতিক বিপর্যয়ের মুখে আজকে আমরা দাঁড়িয়ে আছি, সেটার দিকে মুখ তুলে যদি আমরা তাকাতে পারি, তাহলে তার পিছনে থাকা যে ব্যবস্থাটা, সেই ব্যবস্থাটাকে আমরা শব্দে ক্রিটিক করতে পারি বা না পারি, তা নিয়ে থিওরি তৈরি করতে পারি বা না পারি, তাকে প্রতিরোধ করতে পারবো। একদম শেষে কতগুলো একদম অনেক দিনের পুরনো মৌলিক কথা, সেগুলো মনে পড়ছিল, সেগুলো একটু বলে নিতে চাইবো। যে শিক্ষা ব্যবস্থা নিয়ে যদি আমাদের কথা বলতে হয়, তাহলে আমাদের শুরুতেই কথা এটা বলতে হবে যে যারা পড়ুয়ারা শিক্ষিত হতে আসছেন তাদের কোনো আয় নেই, ফলে তাদের কাছ থেকে কোনো ধরনের কোনো ফিজ নেওয়া, এটা শিক্ষা ব্যবস্থাটাকে একটা অধিকার থেকে একটা প্রিভিলেজে কনভার্ট করে। ফলে এই জায়গাটাতে আইএসআই এর শিক্ষকরা যে লড়াই লড়ছেন, সেই লড়াইটাকে আরো অনেক বেশি ব্যাপ্ত, অনেক বেশি গভীরে আমি তাদেরকে অনুরোধ করব যে তারা নিয়ে যান। বাকি শিক্ষকরা, বাকি যারা পড়াশোনার জগতের সঙ্গে যুক্ত আছেন, আমি আর নেই, তারা আশা করব এই প্রশ্নটিকে অ্যাড্রেস করবেন। পরীক্ষার ব্যবস্থাটা নিয়ে যদি কথা বলতে হয়, তাহলে শিক্ষা কতটা সম্পূর্ণ হচ্ছে, তা কতটা সংযুক্তিপূর্ণ হচ্ছে, তা কতটা সমাজের সাথে জুড়ে থাকছে, সমাজের সমস্যাকে সমাধান করতে সে কতটা সচেষ্ট হচ্ছে, এই দিকে যদি পরীক্ষা ব্যবস্থা না যায়, সেই পরীক্ষা ব্যবস্থা যাই করুক তা
প্রকারান্তরে এক ধরনের এলিমিনেশন ক্রিয়েট করবে, সেটা এন্ট্রেন্স এক্সাম হোক বা একটা কোর্সের শেষের পাশের পরীক্ষা হোক। তো এই দিকগুলো আশা করব আমরা সবাই শিক্ষা পরীক্ষা নিয়ে মাথায় রাখবো এবং বৃহৎ যে বিপর্যয়ের মুখে আমরা পড়ে আছি তার সামনে এক ধরনের ঐক্য আজকের ইয়াং জেনারেশন তুলে ধরছে। আমরা সেটার সঙ্গে সংযুক্ত হয়ে সেটা থেকে তার স্বতঃস্ফূর্ততা থেকে তাপ নিয়ে আমাদের যা যা মাথায় আসছে তাদেরকে কমিউনিকেট করার চেষ্টাটুকু করতে পারি, তাদেরকে ইনস্ট্রাক্ট করার চেষ্টা আমাদের করার কোনো অধিকার ঔদ্ধত্য আমাদের থাকা উচিত নয়। তার কারণ আমরা আমাদের প্রজন্ম অন্তত তারা যা করে উঠতে পেরেছে সেটা করে উঠতে পারি। এই জায়গায় আমরা পিছিয়ে আছি, আগে ওই জায়গাটায় আমাদের এগোনো উচিত। আমার বক্তব্যে যদি কোনো খামতি থাকে, অসম্পূর্ণতা থাকে, তাহলে আমাকে অবশ্যই সেটা বলে দেবেন। শেষ করব রবি ঠাকুরের একটা কবিতার দুটো লাইন দিয়ে, যা আন্দোলনটা হওয়ার পর থেকে আমাকে বারবার মানে কানে বাজে আর কি কবিতার লাইনগুলো, যে কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন কোন মহাসাগরের গান, ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাঙ 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 কারা আঘাতে আঘাত কর, ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির পর। গদি মিডিয়াকে তো বড় চ্যালেঞ্জ ওখানটাতে দিয়ে দিয়েছে, এর আগে কৃষক আন্দোলনও দিয়েছিল, এখানে আরো বৃহত্তর জায়গাতে দিয়েছে। পশ্চিমবাংলাতে আমাদের 24 তারিখের যে অত বড় র্যালিটা হলো, সেখানকার যে অর্জন, সেখানটাতে আমার মনে হয়েছে যে আমরা পশ্চিমবাংলার কলকাতার ডেমোক্রেটিক মহল কোথাও যেন একটু হকচকিয়ে গিয়েছিলাম, যে গদি মিডিয়া যেরকম ভাবে পুরো ব্যাপারটাকে প্রচার করলো পরের দিন, ওরা একদম প্রথম থেকে তো এটাকে ইগনোর করতে চেয়েছিল, কিন্তু 23 তারিখে যখন দেখলো যে ব্যাপারটা অনেক বড় চেহারা নিতে চলেছে, তখন এটাকে বিভ্রান্ত করার চেষ্টা করলো, বললো যে এটা প্রত্যাহার করে নিয়েছে সিজেপি ইত্যাদি কথা বললো, এবং তারপরে খুব প্ল্যানফুলি প্রোগ্রামের যেদিন 24 তারিখ হলো, তারপরে পুরো ব্যাপারটাকে একটা সাংবাদিক নিগ্রহের একটা ন্যারেটিভে পুরোপুরি দাঁড় করিয়ে দিল। এবং সেটা আমার মনে হয়েছে যে তার বিরুদ্ধে যে ন্যারেটিভটা তৈরি করার বিষয় ছিল, যেটা গদি মিডিয়ার বিরুদ্ধে গোটা দেশ জুড়েই চলছে, তার উপর না দাঁড়ানোর বদলে কোথাও যেন আমরা একটু হকচকিয়ে গিয়েছিলাম, খানিকটা আমরা ডিফেন্সিভ হয়ে গেছিলাম। এবং সেই পরিপ্রেক্ষিতেই বলা যে এই আন্দোলনের এই মুহূর্তে যে পরিস্থিতির মধ্যে আছে, সেটা হচ্ছে গোটা দেশ জুড়ে এই আন্দোলনের কর্মীদের ওপরে যে মামলাগুলো হয়েছে, যে হামলাগুলো চলছে, তার বিরুদ্ধে একটা লাগাতার প্রচার, এটা একটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, সেটা এখন তারা করছেন। পশ্চিমবাংলাতে আমাদের এখানটাতেও কিন্তু অন্যান্য জায়গার তুলনায় এই আক্রমণটা অনেক গভীরভাবে হয়েছে, কারণ এখানে সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রী সরাসরিভাবে বিধানসভায় দাঁড়িয়ে নির্দিষ্ট চিহ্নিতকরণ করে তারা এই 24শে জুলাইয়ের যে মহামিছিল, সেখানে নির্দিষ্ট চিহ্নিতকরণ করে কিছু মানুষজনকে, টার্গেটেড মানুষজনকে তার উপর মামলাটা চাপিয়েছেন। শেষ পর্যন্ত মামলাটা কিন্তু প্রত্যাহার হয়নি, তারা জামিন পেয়েছেন মাত্র। সুতরাং এখানে যেহেতু এপিডিআর এর মতন সংগঠন তা এখানকার উদ্যোক্তা, এবং আমিও একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত, আমাদের এখানকার এই গণতান্ত্রিক মহলের এই বিষয়টাকে অত্যন্ত জোরালোভাবে কিভাবে তোলা যায়, আগামীতে তোলা যায়, সেটা আমার একটা বলার বিষয় ছিল। এটা 1 নম্বর। 2 নম্বর বিষয়টা আমার যেটা বলা, সেটা হচ্ছে যে শিক্ষা সংক্রান্ত বিষয়ে, একটা শিক্ষা, চাকরি, কর্মসংস্থান, এই বিষয়ে পশ্চিমবাংলাতে এই সরকারটা আসার পরে বিভিন্ন ধরনের যে হামলাগুলো রয়েছে, তার মধ্যে একটা বড় হামলা একটা হতে চলেছে, সেটা নিয়ে খুব চর্চা, বলতে কি প্রায় চর্চা নেই, একদমই চর্চা নেই। সেটা আমি সংরক্ষণের যে সাংবিধানিক অধিকার, সাধারণভাবেই সংরক্ষণের সাংবিধানিক অধিকার নিয়ে পশ্চিমবাংলাতে কোনো রকম চর্চা প্রায় নেই বললেই চলে। গণতান্ত্রিক মহলে নেই, রাজনৈতিক দলগুলোর মধ্যে নেই, এমনকি প্রোগ্রেসিভ তথাকথিত যে ফোর্স হিসাবে পরিচিত, কারোর মধ্যে চর্চাটা নেই। আমরা এই যে সংরক্ষণের সাংবিধানিক যে অধিকারের উপর যে হামলাটার কথা আমি বলছি, সেটা দুটো দিক থেকে আসছে। একটা হচ্ছে যে ওই 9 তারিখে ওরা শপথ গ্রহণের মাত্র 4 দিনের মাথায়, 5 দিনের মাথায় 14ই মে ওরা একটা নোটিফিকেশন জারি করে বলে যে পশ্চিমবাংলায় 2011 সালের পরে ইস্যু হওয়া 1,69,00,000 কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি সার্টিফিকেটকে রিভেরিফাই করা হবে। এটা এক কথায় বললে খুব সহজ ব্যাপার। এসআইআর এর প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা গেছি, এটাকে বলা চলে কাস্ট এসআইআর। যেরকম এসআইআর করা হয়েছিল ভুয়ো ভোটার বাতিল করার নামে, তেমনি এখানটাতে ভুয়ো সার্টিফিকেট বাতিল করার নামে ওই একই ধরনের ন্যারেটিভ খাড়া করে এখানটাতে এটা করা হচ্ছে। ভেবে দেখুন যে 2011 সালের পর থেকে 1,69,00,000 এন্টায়ার ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন এসসি এসটি ওবিসির কার্ডকে যদি নতুন করে রিভেরিফাই করা হয়, অর্থাৎ তাদেরকে প্রথমেই ধরে নেওয়া হয় তারা
তারা ভুয়ো সার্টিফিকেট করেছে এবং তাদেরকে 1950 সালের আগের জমির দলিল দেখাতে বলা হয় যেখানেতে তাদের কাস্টের উল্লেখ থাকবে। তাহলে বুঝতে পারছেন যে কিরকম ভাবে টোটাল এই এসসি এসটি ওবিসি কমিউনিটি যে ইয়াং জেনারেশন জেনজি বলতে পারেন, এই জেনারেশনকে কতটা বিপদের মুখে, কতটা নাড়িয়ে দেবে তাদের সাংবিধানিক অধিকার। এটা আমরা এসআইআর অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝি যে এটা কি হতে চলেছে। তো এটা হচ্ছে, এটা অলরেডি হতে চলেছে এবং এটা যখন চ্যালেঞ্জের মতন পরিস্থিতি হচ্ছে, এটাকে যখন চ্যালেঞ্জ করা হচ্ছে, তখন ওই এসআইআর এর সময় যেরকম বলছিল এই দেখো দলে দলে বাংলাদেশ পালাচ্ছে, এই দেখো এত ভুয়ো ভোটার, এখানে একই রকম ভাবে 45,000 নাকি সন্দেহের মধ্যে আছে, এত লক্ষ সন্দেহের মধ্যে আছে। দুয়ারে সরকারের সময় সব এরকম ভুয়ো ভোটার হয়েছিল। এরকম একটা বিপুল ক্যাম্পের মিডিয়া জুড়ে গত 1 সপ্তাহ 1.5 সপ্তাহ জুড়ে চলছে। এটা একটা দিকের আক্রমণ। দ্বিতীয় আরেকটাই 14 তারিখের পরে 18 তারিখ, মাত্র 4 দিনের মাথায় আরো একটা নোটিফিকেশন জারি করে এই সরকার। সেই নোটিফিকেশনের মধ্যে দিয়ে এর আগের পর্বে 2010 এবং 2012 সালে ওবিসি তালিকা, তাদের পশ্চিমবঙ্গের মধ্যে যে ওবিসি তালিকাতে যে নতুন নামগুলো সংযোজন হয়েছিল, এরকম 77টা সাব ক্লাসকে তারা খারিজ করে দেয় এবং ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরিতে যে হয়েছিল এবং তার মধ্যে 7% প্লাস 10% যে কোটা সংযুক্ত হয়েছিল, 10%-এর টোটালটাকে তারা সরিয়ে দেয় 18 মে একটা ইসের মধ্যে দিয়ে। অর্থাৎ পশ্চিম বাংলার বুকে এবং এই যে 77 থেকে সরিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে সবকটাই প্রায় দুটো বাদ দিয়ে সবকটাই আসলে মুসলিম জনগোষ্ঠীর যে পশ্চাৎপদ অংশ, সেই পশ্চাৎপদ শ্রেণী, সেই অংশগুলোকে তারা বাদ দিয়ে দিয়েছে। তাহলে একদিকে এই রিভেরিফিকেশনের প্রক্রিয়া এসসি এসটি ওবিসি ওভারঅল সমস্তটা সাংবিধানিক যে অধিকার সেটার উপর আক্রমণ, এবং এই ওবিসি কোটাতে মুসলিমদের টার্গেট করে তাদেরকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে দেওয়া। 2024 সালের একটা রায়ের পরিপ্রেক্ষিতে এটা তারা একটা নোটিফিকেশন করে দেয়, যদিও সেই রায়টা সুপ্রিম কোর্টের চ্যালেঞ্জের মুখে রয়েছে। আমার এটুকুই শুধু বক্তব্য বলার যে এটা একটা বড় আক্রমণ, কিন্তু এই আক্রমণটা নিয়ে খুব চর্চা নেই, কোনো কথাবার্তা নেই, কোনো আন্দোলন নেই, এবং ওই কমিউনিটির মধ্যে থেকে যে খুব বড় ধরনের প্রতিরোধ এক্ষুনি খারাপ হয়ে গেছে এরকমটাও নয়। আমরা এসআইআর অভিজ্ঞতার মধ্যে দিয়ে জানি যে এসআইআরটাও সব ব্যাপক মানুষ সবাই তার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, এরকমটা নয়। কেউ কেউ ভাবছিল আমি তো বেরিয়ে যাবো, ইত্যাদি ইত্যাদি ভাবছিল, আমাকে যে কোনো ভাবে করে নিতে হবে। একই ধরনের মনোবৃত্তি এখানেও কাজ করবে, কিন্তু গণতান্ত্রিক মহল আমরা যেরকম ভাবে এসআইআর এর বিরোধিতা করবার সময় যেভাবে লজিকগুলোকে দাঁড় করিয়ে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছি এবং তার ভিত্তিতে দাঁড়িয়ে যতটুকু প্রতিরোধ করতে পারার চেষ্টা করেছি, এইখানটাতেও এই কাস্ট এসআইআর এবং এই যে ওবিসির বি ওবিসি এ, এই দুটো ক্যাটাগরির মধ্যে ওবিসি এ ক্যাটাগরি মুসলিমদের কমিটিকে পুরোপুরি বাদ দিয়ে দেওয়া, মুসলিমদের উপর আরো বিভিন্ন ধরনের আক্রমণ রয়েছে, তার এটা একটা পার্ট হিসেবে বুঝতে হবে যে এইটা একটা আমাদের আন্দোলনের কিন্তু চর্চার একটা বিষয় হওয়া উচিত। কারণ এই চর্চাটা আন্দোলনটা কোথাও নেই। এর সাথে সংযুক্ত করবো শুধু আমি এটাই যে আপনারা লক্ষ্য করেছেন যে মুখ্যমন্ত্রী এতদূর অব্দি বলছে যে গাজাতে যেরকম ভাবে সরিয়ে দেওয়া হয়েছিল সেরকম ভাবে গাজার মতন তারা এখানে করবে, এবং ইতিমধ্যে শুরু করেছে ওই মাইক সরানো থেকে মসজিদ থেকে শুধু ওখানটাতে নেই, এখন প্রত্যেকটা থানা থেকে তার এলাকায় যতগুলো মসজিদ আছে সব মসজিদের কাছে জানতে চেয়েছে, তার সমস্ত কাগজপত্র চাইছে যে সে কখন ওখানে প্রতিষ্ঠিত হয়েছে, তার কতটুকু জায়গা, কোন কাগজপত্র তার আছে, টোটাল সার্ভে সমস্ত কিছু সে নিচ্ছে। আমরা জানি যে ওই ইসরায়েলে একটা সময় ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার আগের পর্বে ওরা যে ভিলেজ ফাইলস বানিয়েছিল, গ্রামে গ্রামে গিয়ে ওরা এই ধরনের সার্ভে করে একদম টোটাল ডেটাগুলো ওরা নিয়েছিল, যেটা ওদের পরবর্তীতে ব্যাপক পরিমাণে গ্রাম থেকে উঠছেন সেই নাগপা করবার ক্ষেত্রে যে টোটাল ডেটা ওরা কালেক্ট করেছিল। এখানে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছে এবং তারপরে এই প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে। এটা আজকের শিক্ষা এবং যেটা নিয়ে আমরা আলোচনা করছি তার একটু বাইরের বিষয় মনে হতে পারে, কিন্তু যেহেতু আমি বললাম যে আক্রমণটা সার্বিকভাবেই আছে ওবিসি এ ক্যাটাগরিকে সরিয়ে দেওয়া, আর এই আক্রমণটা দুটো আলাদা কিছু নয়। মুসলিম সমাজ যেটুকু অগ্রগতি অর্জন করেছিল এখানটাতে রিজার্ভেশনের সুযোগটা নিয়ে, যেরকম ভাবে একটা মিডল ক্লাস তৈরি হয়েছিল, একটা পেশাজীবী অংশ তৈরি হয়েছিল, এটাকে সম্পূর্ণভাবে ওরা থামিয়ে দিতে চায়, চেপে দিতে চায়। সেই জায়গা থেকে আমার বক্তব্য যে এই পয়েন্টটা নিয়ে আমাদের মহলেও বড় ধরনের আলোচনা চর্চা এটা হওয়া জরুরি। ধন্যবাদ। ইংরেজরা চলে গেল আমাদের দেশ থেকে, তাড়িয়ে দেওয়া হলো, আন্দোলনের মাধ্যমে তারা চলে গেল, আমরা স্বাধীনতা পেলাম। আমাদের সামনে যে লক্ষ্যগুলো ছিল শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বাসস্থান, স্বাধীনতার প্রায় 80 বছর হয়ে গেল, আমরা সেগুলো কি পেয়েছি? প্রশ্ন তো থাকেই। যারা আমাদের পরিচালনা করেন, রাষ্ট্র তো সরাসরি করে না, কিছু মানুষের মাধ্যমে আমাদের এই উপকারের আসার জন্য তারা যায়, নির্বাচিত প্রতিনিধি এবং স্থায়ী কিছু আমলা, সবাই মিলে তো আমাদের এই কাজগুলো করবে। স্বাধীনতার 80 বছর পরও আমরা এগুলো পেলাম না কেন? এটাই আমার প্রশ্ন। বড় দুঃখ, যাদেরকে আমরা পাঠাই আমাদের এই কাজগুলো করার জন্য,
শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বাসস্থান আজও আমরা সর্বস্তরের সব মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারিনি। আমরা ব্যর্থ, আমাদের নেতৃত্ব ব্যর্থ। বারে বারে আমরা তাদেরকে ভোট দিই, কিন্তু এই কাজগুলো হয় না। আপনি গ্রামের স্কুলগুলোতে যান, শিক্ষার কথা হচ্ছিল, সেখানে ছাত্র আছে, টিচার নেই। এবং সেখানে এই যে সায়েন্স খোলার কথা, অনেক স্কুল প্রথম দিকে আমরা যখন পড়েছি তখন দেখতাম সায়েন্স ছিল, এখন টিচার নেই, সায়েন্স কেউ নিচ্ছে না। তাহলে ভালো হচ্ছে কোথায়? হসপিটালগুলোতে ডাক্তার নেই, রোগী তো বাড়ছে। হসপিটালে যা কিছু উন্নতির শহর কেন্দ্রিক, আপনি হিঙ্গলগঞ্জ যান, সন্দেশখালী যান, বাদুড়িয়া যান, কাকদ্বীপ থেকে কোচবিহার যান, হসপিটালগুলোর হাল কি? আমরা তো দেশ যারা চালান তাদের দ্বারা তো আমরা পরিচালিত, ট্যাক্স দিই, তারা তো আমাদের কাছে ট্যাক্স নেয়। তাহলে টাকাগুলো হচ্ছে কি? আসলে সব রাজনৈতিক দল আমাদের এই কথাগুলো বলেছিল যে আগের সরকার সব সময়, সব আমলে আগের সরকার কিছু করেনি, স্বাস্থ্য নেই, শিক্ষা নেই, কর্মসংস্থান নেই, বাসস্থান নেই, আমরা করে দেব। অথচ পরবর্তীতে যেই এসেছে সেই এইগুলো আমাদের জন্য করে। উদ্দেশ্য বড় খারাপ। আসলে তারা রাজনৈতিক নেতৃত্ব এবং স্থায়ী যারা আমলা, যারা আমাদের পরিচালনা করতে চান, তারা সবাই স্বার্থান্বেষী, লোভী। আমি আমার খোকা, খুকি এবং খোকার মা বেঁচে থাকলেই দুনিয়ার অসাধার গেল কিনা ওটা আমার দেখার দরকার। এই ভাবনা থেকেই আমরা পরিচালিত হচ্ছি, এই ভাবনা থেকে আমরা পরিচালিত হচ্ছি, ফলে আমাদের যা অবস্থা তাই। সুতরাং আন্দোলন চালিয়ে যেতে হবে। এরা আমাদের আন্দোলনটাকে গুরুত্ব দেবে না, তা না দিক, কিন্তু আমরা মনে করি ওরা দেবে না, ওরা কালা, ওরা বোবা, কিন্তু ওদের চোখ আছে আর বিষাক্ত নখ আছে। ওরা আমাদের কথা শুনবে না, মুখে কিছু বলবে না, কিন্তু ওদের বিষ দাঁত, বিষ নখ, চোখ দিয়ে দেখছে, আমাদের ছিনিয়ে আমাদের ধ্বংস করে দেবে, ডিভাইডেড করে দেবে। আমরা পিছপা হব না, আমরা ঐক্যবদ্ধভাবে সর্বস্তরের মানুষ, বুদ্ধিজীবী, কৃষক, শ্রেণী, ছাত্র আন্দোলন করে আমাদের অধিকার আমরা ছিনিয়ে নেব। এই কথাগুলো বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সুযোগ পেলে দু চার কথা মধ্যবিত্তরা বলতে ভালোই বাসি আমরা, অনেকটা জ্ঞান আমাদের মাথায় আছে। তো যাই হোক, যা ওনারা দুজন যা বলে গেছে, ওনারা নেই, কিন্তু যেটা ভাল লাগলো যে আন্দোলনটা হয়ে গেছে, যেটা নিয়ে আমাদের আজকে আলোচ্য বিষয়, সেটা হয়তো একটু কমই আলোচনা হয়েছে, কিন্তু একটা বৃহত্তর প্রেক্ষাপটে ওনারা নিয়ে এসছেন। যে কর্মসংস্থানের প্রশ্নটা, অনিশ্চয়তার প্রশ্নটা, আজকের দিনে ছাত্রছাত্রীরা যেটা মুখোমুখি হচ্ছে, বহু ছাত্রছাত্রী যারা শিক্ষার অঙ্গনে এসছে, খানিকটা ভারতবর্ষে একটা গণতন্ত্রীকরণ হয়েছে, এটা ভুলে গেলে চলবে না। ওনারা বলেওছেন সম্ভবত প্রায় 90 লক্ষের মতন স্নাতক তৈরি হচ্ছে আজকে দেশে, সেটা চীনের ঠিক পরেই। তো স্বাভাবিকভাবেই মানে আমরা যদি একটু পরিস্থিতিটা কল্পনা করি, মানে আমরা যখন ছোট ছিলাম, স্কুলে পড়েছি, কলেজে গেছি, যে ভদ্রলোক রিক্সা চালাতেন তার ছেলেও যে স্কুলে যাবেন, গ্র্যাজুয়েট হবেন, এটা হতো না। আগে সব ভালো ছিল, ব্যাপারটা এরকম নয়। একটা গণতন্ত্রীকরণ হয়েছে ভারতীয় সমাজে, তার মধ্যে অনেক সমস্যা, বহু সমস্যা, কিন্তু আজকে এই যে এটা এসে দাঁড়াচ্ছে, এবং ওনারা সঠিকভাবেই বলেছেন বিভিন্ন সংমিশ্রণ ছিল, ছাত্রদেরও তো একটা শ্রেণীর প্রতিনিধি নয়, তার মধ্যে বহু সংমিশ্রণ ছিল। যারা চাকরি করছে, কাজ করছে, তারাও এসছেন অত্যন্ত গরিব ঘরের। উড়িষ্যা থেকে 4 জন ছেলে এসছে, আমি খবর পেয়েছি, লরিতে চেপে 3টে লরি পাল্টে তারা দিল্লিতে গেছে। তো এই বিষয়টা আমাদের মনে অনেকেই মাথায় রাখছেন, আমি রাখছি এরকম নয়, আমি বলছি বলে অনেকেই মাথায় রাখছেন। অত্যন্ত অস্থির একটা সময়, এবং ওনারা যেটা যুক্ত করেছেন, যেটা সাধারণত মধ্যবিত্ত পরিসরে আজকাল আলোচনার বাইরে চলে গেছে, তার নানাবিধ কারণ আছে, ঐতিহাসিক কারণ আছে। কারণগুলো খুব গভীর। সেটা হচ্ছে গত জানুয়ারি মাস থেকে জুন মাস অব্দি অন্তত পক্ষে যেভাবে শ্রমিক আন্দোলন হয়েছে, একটা স্রোতের মতন, জোয়ারের মতো, এবং তার উপর নিপীড়নটাও বেশি ছিল, যেটা ওনারা বলেওছেন, অত্যন্ত বেশি নিপীড়ন ছিল। সেই কথাটা বাইরে আসেনি,
তার কারণ তারা এত আর্টিকুলেট নয়, তারা এত শিক্ষিত নয় সোশ্যাল মিডিয়াতে, কিন্তু তবুও এসছে। বিশেষ করে আমি যেহেতু বিহারের কিছু শ্রমিকদের মধ্যে কাজ করি, তাদের মধ্যে কিন্তু এই চলাচলটা আছে, জানে। এবং আজকে যে ছাত্রছাত্রীদের যে আন্দোলন, সেটা নিয়ে কিন্তু শ্রমিকরাও ভাবছে, ঠিক আছে, এবং তাদের খুব ভালো লেগেছে যে মোদিকে নড়িয়ে দিয়েছে, হ্যাঁ ধাক্কা মেরেছে, ঠিক আছে। তো এই আন্দোলনের যেটা সবচেয়ে বড় জায়গা আমার যেটা মনে হয়েছে, সেটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করার চেষ্টা করেছে, অ্যাকাউন্টেবল করেছে। যে রাজপোশাক পরে চলছিল, যেটা মোনার্কির সময় চলতো মধ্যযুগের, প্রায় সেই জায়গায় পৌঁছে গেছিল। আমরা যা ইচ্ছা করতে পারি, এসআইআর মতন ঘটনাও ঘটাতে পারি। কারা আমাকে নির্বাচন করবে তাদের আমরা নির্বাচন করে দিচ্ছি, তাদের আমরা ঠিক করে দিচ্ছি। যে ভয়ঙ্কর যে একটা ফ্যাসিস্ট আক্রমণ, তাকে কিন্তু ওরা চ্যালেঞ্জ করেছে, অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করেছে। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ডেমোক্রেটিক স্টেটে, ঠিক আছে, এই অ্যাকাউন্টেবিলিটি। এবং বলতে দ্বিধা নেই, পূর্বতন আমাদের এক সময়কার আরাধ্য দেশ সোভিয়েত রাশিয়া বলুন, চীন বলুন, সেখানেও এই অ্যাকাউন্টেবিলিটি ছিল না একটা সময়ের পর। ফলত প্রশ্নটা সমাজতান্ত্রিক বা পুঁজিবাদী, এটা তো গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু প্রশ্নটা হচ্ছে আমার জীবন একটা রাজনৈতিক পরিসরের মধ্যে যখন চলে, একটা রাজনৈতিক কাঠামোর মধ্যে চলে, আমার জীবনের অধিকার, কথা বলার অধিকার, ঠিক আছে, এবং যারা চালাচ্ছে, যারা নীতি নির্ণয় করছে, সে আমার কাছে আনসার। প্রশ্নটার, সমস্যাটার উত্তর তোমাকে দিতে হবে। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা নিশ্চয়ই আমরা এখানে যারা আজ, বা অনেকেই থাকতেই পারেন, কিন্তু অন্তত ন্যূনতম স্তরে তারা এই প্রশ্নটাকে রেখেছেন, টেনে নামিয়েছেন। আমরা প্রত্যেকেই জানি কোনো ইস্তফা দিয়ে কিছু হয় না। কংগ্রেস আমলে অনেকেই ইস্তফা দিয়েছে, এর সাথে এদের ফারাক আছে। কিন্তু রাজনাথ সিং বলেছিল একটা কথা, যে এনডিএ থেকে ইস্তফা দেয় না। মুভমেন্ট চলাকালীনই রাজনাথ সিং এটা বলেছিল যে এনডিএতে ইস্তফা কেউ দেয়, ওসব ভুলে যাবে। তো সেটা ওরা ভেঙে দিয়েছে, ঠিক আছে। এবার এই গণতান্ত্রিকরণ, এই যে গণতান্ত্রিক বিভিন্ন আন্দোলন চলছে, ঠিক আছে, এইটা কিন্তু একটা আশার কথা, ঠিক আছে, ভীষণ আশার কথা। কেন, আমি একটু পরে আসব। তার আগে এই যে চাকরি সংক্রান্ত ওনারা বলছিলেন অস্থিরতা, অনেকেই জানেন বিষয়টা, তবুও বলি। আমরা যখন 83 সালে আমি হায়ার সেকেন্ডারি পাস করি, তখন 30 থেকে 40,000 ছাত্র বোধহয় ওই ইঞ্জিনিয়ারিং এর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়েছিল। তার মধ্যে 1200-1400 ছেলে হয়তো পড়ার সুযোগ পেত। তো আমরা যদি হিসেব করি একটা অনুপাত, আমি বলছি না সেটা দারুণ, আমরা যদি একটা অনুপাত হিসেব করি, তার মানে হচ্ছে 30-এ একজন বা 40-এ একজন সিলেক্টেড। গত বছর ইউপিতে পরীক্ষা হচ্ছে, কনস্টেবল নিয়োগের পরীক্ষা হয়েছে, 60,000 পদ ছিল, 48 লাখ পরীক্ষা দিয়েছে। 100 জনে 1.12 এরকম একটা সংখ্যা তারা চাকরিটা পাবে। তো ওই সময় আমার মনে আছে যারা ইঞ্জিনিয়ারিং এ চান্স পেত, ডাক্তারিতে চান্স পেত, এখনো বোধহয় সেটা আছে, ইঞ্জিনিয়ারিং এর আর নেই আর কি, যা শুনি। তো তারা, আমরা খুব গর্বিত বোধ করতাম। এমনকি কোথাও মানে খোলাই বলছি আর কি, শিবপুরের যিনি ওই সময়কার প্রিন্সিপাল ছিলেন, একে শীল, শিক্ষা জগতের বড় নাম, অনেকেই হয়তো জানেন, উনি বলেছিলেন আমাদের যে সমাবর্তন অনুষ্ঠান বলেছিলেন, ইউ আর সামথিং, ইউ আর ওয়ান অ্যামাং 40, ইউ আর ওয়ান অ্যামাং 60, এরকম একটা বলেছিলেন। ফলত আমাদের মধ্যে এই যে গর্বের বোধ যে আমরা একটা কিছু, ঠিক আছে, তার থেকে সেটাকে যদি কিছু ধরেও নিই, সেই মানদণ্ডকে যদি প্রশ্ন নাও বা করি, তাহলেও দেখা যাচ্ছে আজকে কনস্টেবলের চাকরি পেতে তার থেকে বেশি যোগ্যতা লাগছে, তার থেকে বেশি প্রতিযোগিতা লাগছে। এবং অন্ধ্রপ্রদেশে এই কনস্টেবল নিয়োগের চাকরিতে প্রায় 35% অ্যাপ্লাই করেছিল গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, 35%। এটা অভাবনীয় আমাদের সময়তে, বলতে একটা শিফট হয়ে গেছে। তো এই শিফটটা একটা অস্থিরতা তৈরি করেছে, যেটা আমরা দেখেছি নেপালেও হয়েছে, এতেও হয়েছে, বাংলাদেশেও হয়েছে। যারা নিজেদেরকে কমিউনিস্ট বলি, ভাবি ইত্যাদি, তাদের, আমাদের অনেক অ্যাসপিরেশন থাকে, এই মুভমেন্টটা এত দূর গেল, এরপরে তো গেল না, এটা বুর্জোয়া মুভমেন্ট, অবশ্যই বুর্জোয়া মুভমেন্ট, এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে লিবারেল বুর্জোয়া আন্দোলনও একটা আন্দোলন। এবার আমরা আমাদের জায়গায় যে কাজটা করার কথা, সেই কাজটা করতে পারছি না, ঠিক আছে, আমরা ব্যর্থ।
তার নানান কারণ আছে, শুধু যারা কাজ করছে তাদের ব্যর্থতা নয়, এটা একটা ঐতিহাসিক ঘটনা। হ্যাঁ, গত 50 বছরে গোটা পৃথিবী জুড়ে শ্রমজীবী মানুষ তাদের অধিকার এই বিষয়টা ভেঙে চুরে গেছে, তার ঐতিহাসিক কারণ আছে। আর যাদের উপর ভরসা রাখা গেছিল, দেবতা বানানো হয়েছিল, দেখা গেল সে দেবতা দানবে পরিণত হয়েছে। একটা ভয়ঙ্কর পরাজয়, একটা ছত্রভঙ্গ হয়ে গেছে। এই ছত্রভঙ্গ অবস্থা থেকে এই যে মানুষ লড়ছে, একটা সমাজের গণতান্ত্রিকরণ হচ্ছে, চাপে পড়েই লড়ছে। মানে সবাই যেমন জেনজিদের দারুণ বাহবা দিচ্ছে, চ্যালেঞ্জটা ওরা নিয়েছে, অবশ্যই বাহবা দিতে হবে, কিন্তু ওরা বাধ্য। আমাদের সমাজে এই বাধ্যতা ছিল না, ওদেরকে এই কাজটা করতেই হবে, নাহলে বাঁচতে পারবে না, ওরা জানে। ঠিক যেভাবে আজকে শ্রমিকরা কোনো নেতৃত্ব ছাড়া গত 6 মাস ধরে লড়েছে, এখনো হচ্ছে, লড়াইটা থেমে যায়নি। উত্তরাখণ্ডে, রাজস্থানে এখনো লড়াইগুলো চলছে। এরাও বাধ্য, ওপরে কোনো ছাতা থাকুক না থাকুক, এরা বাধ্য। শেষে ফিরে যাব, তার আগে শিক্ষা নিয়ে আমার বলা সাজে না, তবু ওই যে বললাম আমরা 2-4 পাত্র পড়ে যায় পেটে। ওনাদেরই এই কুমারবাবু যেখানে ছিলেন প্রতিচিতে, সেখানে একবার বেড়াতে গেছি। তো সুপ্রিয় ঠাকুর ওখানকার প্রাইমারি স্কুলের দায়িত্বে ছিলেন। তো কি আমরা ওনার সাথে গল্প গুজব হচ্ছিল, তো উনি একটা বললেন, একটা বাচ্চা সম্পর্কে কেউ আরেকজন শিক্ষক কমপ্লেন করছে যে ও খুব সমস্যাজনক। তো ওনাকে থামিয়ে দিয়ে বললেন, বাচ্চাটা সমস্যা হয় না, সমস্যা আমরা। হয় আমাদের মধ্যে সমস্যা আছে, নাহলে ওর বাড়িতে কিছু সমস্যা আছে, ওই সমস্যাটা দেখো, সমস্যাটা ওর মধ্যে দেখো। তো শিক্ষাকে আজকে নিশ্চয়ই আমরা একটা অসম্ভব উন্নত শিক্ষা কি হতে পারে সেটা ভাবতেও পারি, সেটা এক্ষুনি প্রয়োগের জায়গায় বা চিন্তার জায়গায় একটা দানা বাঁধানো জায়গায় কিনা আমি জানি, সেটা একটা অকল্পনীয় ব্যাপার। কিন্তু এই যে মেরিট যেটা আমাদের অনেক সময় শুনেছি, এটাকে প্রশ্ন করা উচিত, এটা একটা ভয়ঙ্কর ধাক্কা মারা উচিত। অন্তত যারা কিছুটা ভাবে, লেখাপড়া, মেধা কি, কোথা থেকে আসে, কি ব্যাপার, এটা নিয়ে একটু ভাবা অন্তত আজকের দিনে দাঁড়িয়ে দরকার। ঠিক আছে, কারণ এই সব কিছুর সাথে একটা উন্নত মানে সমাজ ব্যবস্থা যাওয়া, একটা উন্নত কিছুর মধ্যে যাওয়া, প্রশ্নগুলো ভীষণভাবে জড়িয়ে আছে একে অপরের সঙ্গে। এই যে প্রতিযোগিতা, মেধা ইত্যাদি নিয়ে আইনস্টাইনের একটা চমৎকার লেখা আছে, একটু পারলে সবাই ডাউনলোড করেও পড়া যায়, খুবই রেডিলি অ্যাভেলেবল। ওয়াই সোশ্যালিজম বলে একটা লেখা আছে আইনস্টাইন, 4 পাতা, বেশি না, 3.5-4 পাতা হবে। তো আইনস্টাইন বলছেন যে এই প্রতিযোগিতা আসলে কিছু নয়। এখন মেধা অঙ্কে, মেধার সূচকে তো ওনাকে আর কেউ নামাতে পারবে না, মানে কোথাও নামানো যাবে না। ঠিক আছে, তো এটা আমরা প্রচারও করতে পারি, আমরা যদি কনভিন্সড। এই যে বুর্জুয়া চিন্তা, এই যে ভীষণভাবে গেড়ে আছে এই আইআইটি ইত্যাদি, হ্যানা ত্যানা, এইসব বড় বড় জায়গা ইত্যাদি, তো আমরা এই লেখাটা নিয়ে প্রচার করতেই পারি, ব্যাপকভাবে প্রচার করতে পারি। আগে নিজেকে কনভিন্সড হতে হবে যে আইনস্টাইন বলছে বলেই কথাটা ঠিক নয়, কথা কি ঠিক বলছেন। এবং এতদূর প্রজ্ঞা ছিলেন ভদ্রলোকের, ওই সময় দাঁড়িয়ে লিখছেন, একটা সোশ্যালিস্ট সোসাইটির যে ব্যুরোক্রেটাইজেশন, তাকেও কোয়েশ্চেন করছেন। তাই বুঝলাম সবার সমান সুযোগ, কিন্তু গণতন্ত্র কি রক্ষিত হচ্ছে? তার থেকে 60 বছর পরে রাশিয়া পড়ে গেছিল অনেক আগেই, সেই খবরগুলো এখন আস্তে আস্তে আমরা পাচ্ছি, অনেকেই পড়ে অনেকদিন আগেই গেছিল, ওটা অন্য প্রশ্ন। ঠিক আছে, তো এই যে মেধা, শিক্ষা ইত্যাদি, মানে আমার যেটা মনে হচ্ছে বা অনেকেই ভাবছেন যে নতুন করে শুরু করতে হবে একটা গোটা মানব প্রজাতি। আগে বলেছেন আমার প্রায় সন্তানতুল্য ছেলে বলেছেন, অসম্ভব সঠিক কথা বলেছে। মানে একটা ক্রাইসিসের মধ্যে পড়ে গেছি, শুধু শ্রমিক শ্রেণী বা আমরা এটা নয়, মানে একটা প্রজাতি হিসেবে পরিবেশ ইত্যাদি সবকিছু নিয়ে তো অনেক কিছুই নতুন করে ভাবতে হবে, ভেবে দেখতে হবে। আর যারা কমিউনিস্ট আন্দোলন ইত্যাদি কেন হলো না, আন্দোলনটা এখানে গেল না, তাদের জন্য একটা কথাই বলার, 1908 সালে লেনিন একটা লেখা লিখেছিলেন, ছোট্ট 3 পাতার লেখা। সেন্ট পিটার্সবার্গ ইউনিভার্সিটিতে ছাত্ররা স্ট্রাইক করেছিল, সেই স্ট্রাইকটা ছড়িয়ে পড়েছে খারকভ, মস্কোতেও আস্তে আস্তে ছড়িয়ে পড়ছিল। তো তখন যে সোশ্যাল ডেমোক্রেটিক ছাত্ররা ছিল, ঠিক আছে, যারা ধীরে ধীরে বলশেভিক পার্টির কাছাকাছি আসছে বা মেনসেভিক পার্টির কাছাকাছি আসছে, তারা একটা শ্রেণী রাজনীতির কথা ভাবছে, তারা একটা চিঠি লিখেছিল লেনিনকে যে এই স্ট্রাইকগুলো কিন্তু কোনো শ্রেণীর সাথে মিলছে না, এই স্ট্রাইকগুলো ওরা নিজেদের দাবি দেওয়ার কথা বলছে, কিন্তু শ্রমিক শ্রেণী যাদের হয়ে আমরা লড়ছি
তাদের সাথে মেলবন্ধন ঘটছে না, এই স্ট্রাইকগুলোর কিন্তু কোনো মানে নেই, বুর্জুয়া গণ্ডির মধ্যে দাঁড়িয়ে আছে। তো তাদেরকে লেনিন রিপ্লাই করছেন, ছোট করেই বলছি যে তোমরা ভুল ভাবছো। 1905 সালের বিপ্লব ব্যর্থ হওয়ার পরে একটা চরম প্রতিক্রিয়া চলছে। আমাদের পরিবেশটা একটু মাথায় রাখতে হবে। যে কোনো রাজনৈতিক থিওরি ইত্যাদি একটা পরিবেশ, একটা টাইম ফ্রেম আছে কিন্তু, এবং লেনিনের লেখা এই টাইম ফ্রেমটা কিন্তু বারবার লেনিনের লেখাতে এসছে, যে একটা চরম প্রতিক্রিয়ার পরে এরা নিজেরা উঠে দাঁড়াচ্ছে, একটা গণতন্ত্রের আওয়াজ তুলছে, ঠিক আছে, জাততন্ত্রের বিরুদ্ধে। তো ফলত এখানে শ্রমিক শ্রেণীর সাথে ছাত্ররা একাত্ম হচ্ছে কি হচ্ছে না এটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে বহু ছাত্রকে আজকে তারা সমাবেশিত করতে পারছে, গণতন্ত্রের প্রশ্নটাকে রেজ করতে পারছে। কোন প্রশ্নটা কোন সময়তে সবচেয়ে জরুরি বা অত্যন্ত জরুরি, ঠিক আছে, এইটা আমাদের ভাবতে হবে। একদিনে আমরা শ্রমিক শ্রেণী আবার ক্ষমতা দখলে পাগল হবে না। অনেক বহুদিন সংগ্রাম করার পরে ওখানে যাওয়া হয়েছিল, ব্যর্থ হয়েছে, পড়ে গেছে ছত্রভঙ্গ, আবার নতুন করে শুরু করতে হবে। অনেক কিছু আমাদের আছে, সবটাই শূন্য থেকে নয়, কিন্তু অনেকটাই নিচের থেকে শুরু করতে হবে। তো লেনিনের ওই লেখাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানে যারা মার্ক্সবাদী বা যারা আরেকটু এগিয়ে ভাবছে, মানে যারা মার্ক্সবাদীরা সবসময় ভাবে যে আমরা অনেক এগিয়ে ভাবছি, আর এটা কতটা ঠিক ভুল আমি জানি না, কিন্তু ওই গণতন্ত্রের প্রশ্নটা আজকে ভারতবর্ষের ক্ষেত্রে অসম্ভব জরুরি, অসম্ভব জরুরি। এই যে ধাক্কা দিয়েছে, হ্যাঁ, এটা একটা ভীষণ জরুরি। এবং পশ্চিমবঙ্গের মানুষ যারা, আমরা সহ্য করেই বলা যায়, আমরা খুব বিধ্বস্ত বোধ করছিলাম বিজেপি এখানে জেতার পরে, খুব বিধ্বস্ত বোধ করছিলাম। তো সেদিনকার মিছিলটাও এই আগলটা খুলে দিয়েছে। তো এইটা খুব দরকার আর কি, এই আগলটা খুলে দেওয়ার। আবার পাশাপাশি দেখতে হবে যে আজকে ঝাড়খণ্ডেও কিন্তু ছাত্ররা দাবি নিয়ে লড়ছে, সেখানে অনশন করছে কিন্তু, এবং সেখানে কংগ্রেস ইত্যাদি তাদের বক্তব্যের মধ্যে অনেক সমস্যা আছে। ফলত বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের সঙ্গে চলে যাব, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে গিয়ে কোথায় যাব আমি জানি না, ব্যাপারগুলো এত সহজ নয়, কিন্তু একটু ভাবার দরকার আছে।